বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 17ই জুলাই 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের সাক্ষ্য আইনের প্রথম ক্লাস। এবং আজ আমরা আমাদের সাক্ষ্য আইনের 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করতেছি। দেখেন, সাক্ষ্য আইনে আমাদের যে সাজেশন, এখানে দেখেন সর্বমোট 13টা প্রশ্ন আছে। তো 13টাকে একেবারে কম ভাবার কোনো কারণ নাই, কারণ এখানে ওই 13টার মধ্যে অনেক জিনিস আছে। তো সর্বপ্রথম আমরা একের ক যেটা, এটা একটু দেখি। দেখেন, একের কতে আছে যে সাক্ষ্য আইন অনুসারে দলিলের সংজ্ঞা দিন এবং দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন। তাহলে প্রথমে জানতে চাইছে সাক্ষ্য আইন অনুসারে দলিলের সংজ্ঞা দিন, দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন। আচ্ছা, সাক্ষ্য আইন অনুসারে দলিল আসলে কয় প্রকার? সরি, মানে সাক্ষ্য আইন অনুসারে, তার আগে শুনি আর একটু আলোচনা করি সাক্ষ্য আইনটা কি। দেখেন, সাক্ষ্য আইন হলো একটা পদ্ধতিগত আইন। এই আইনটা দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ দেওয়ানি হোক আর ফৌজদারি হোক, সাক্ষ্য কিভাবে গ্রহণ করা হবে, সাক্ষ্য কিভাবে দেওয়া হবে, সাক্ষ্য কয় প্রকার, কোন সাক্ষ্যের গ্রহণযোগ্যতা কি, কিভাবে জেরা করা হবে, কিভাবে জবানবন্দি নেওয়া হবে, কিভাবে আপনার ওই সাক্ষ্য সংগ্রহ করা হবে, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সাক্ষ্য আইন। তার মানে সাক্ষ্য আইন আপনার দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। এখন আমাদের এই সাক্ষ্য আইনটা 1872 সালের আইন, বাট এই 1872 সালে যখন আইন তৈরি করা হয় তখন সাক্ষ্য ছিল দুই প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। বাট আমাদের বাংলাদেশে 2022 সালে সাক্ষ্য আইন সর্বশেষ সংশোধন করে এই সাক্ষ্যকে 3 ভাগে ভাগ করা হয়: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য। আগে ছিল 2 প্রকার, বর্তমানে কয় প্রকার? 3 প্রকার: মৌখিক, দালিলিক, ফরেনসিক। এখন মৌখিক সাক্ষ্য কাকে বলে? কোন সাক্ষী যা দেখছে এবং আদালতে এসে মুখ দিয়ে যেটা বলে, শপথ বাক্য পাঠ করে মুখ দিয়ে যেটা বলে, বা আদালত যাকে মৌখিকভাবে কিছু বলার অনুমতি দেয়, সেটাকে বলে মৌখিক সাক্ষ্য। এটা হলো মৌখিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য কি? আদালতে পরিদর্শনের জন্য আদালতে যে ডকুমেন্ট উপস্থাপন করা হয়, আদালতে পরিদর্শনের জন্য আপনি যে দলিল আদালতে দেখাইছেন, সেটাই হলো দালিলিক সাক্ষ্য। কারণ দালিলিক সাক্ষ্য মানে এই না, আমাদের অনেকের ধারণা আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকের মধ্যে পেয়েছি, তারা দলিল বলতে বুঝে কি, ওই যে আলমারির মধ্যে, ট্রাঙ্কের মধ্যে আমাদের বাপ চাচারা যে দলিল আটকায় রাখে, জমির দলিল, সেই দলিল। বাট দলিল বলতে কিন্তু শুধু ওটা না। দলিল বলতে কোন পদার্থের উপরে সংখ্যা, অক্ষর, চিহ্নর মাধ্যমে কোনো কিছু লেখা হলেই সেটা দলিল। ইভেন চামড়ার উপর কিছু লেখছে, দলিল। আপনি খাতায় লিখতেছেন দলিল, কেউ হাতে আরিফ সাহেব ভালোবেসে হাতে ওনার স্ত্রীর নাম লিখছে, এটাও একটা কি? দলিল। তো তাহলে আদালতে পরিদর্শনের জন্য যে বস্তু উপস্থাপন করা হয়, সেটারই বলে হচ্ছে কি? দালিলিক সাক্ষ্য। আর দলিল যদি বলেন যে দলিল কাকে বলে, দলিল হলো কোনো পদার্থের উপর যদি অক্ষর, চিহ্ন বা সংখ্যার মাধ্যমে কিছু লেখেন, সেটারে বলে দলিল। আর দলিল যখন আদালতে উপস্থাপন করা হয়, তখন এটার বলে দালিলিক সাক্ষ্য। তাহলে আমরা একটা পেলাম মৌখিক সাক্ষ্য, একটা পেলাম দালিলিক সাক্ষ্য। এখন আর একটা জিনিস 2022 সালের সংশোধনীতে ইনক্লুড করছে, সেটা হলো ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড, ডিজিটাল রেকর্ড কাকে বলে? ডিজিটাল রেকর্ড এই যে আমরা জুমে যে ক্লাস করতেছি, রেকর্ড করতেছি ইউটিউবে, ডিজিটাল রেকর্ড। ছবি তুলতেছেন ফোন দিয়া, ডিজিটাল রেকর্ড। ভিডিও করতেছেন, ডিজিটাল রেকর্ড। মামলায় যায় ছবি দেখাচ্ছেন, ভিডিও দেখাচ্ছেন, এইগুলো সবই কি? ডিজিটাল রেকর্ড। এখন ডিজিটাল রেকর্ডকে আলাদা সাক্ষ্য হিসেবে ক্লাসিফাইড করা হয় নাই। ডিজিটাল রেকর্ড হচ্ছে দালিলিক সাক্ষ্য। ডিজিটাল রেকর্ড কি? দালিলিক সাক্ষ্য। তাহলে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্যের একটা পার্ট হচ্ছে কি? ডিজিটাল রেকর্ড। এখন আরেক প্রকারের সাক্ষ্য হচ্ছে ফরেনসিক সাক্ষ্য। ফরেনসিক সাক্ষ্য কি? ফরেনসিক সাক্ষ্য হলো মানুষের দেহ রিলেটেড যে সাক্ষ্যগুলো, যে রক্ত, বীর্য, তারপরে অন্যান্য যে ফরেনসিক আপনার দেহের যে পোস্টমর্টেম রিপোর্ট, এগুলো ডিএনএ রিপোর্ট, এগুলাই হচ্ছে আপনার ফরেনসিক সাক্ষ্য। ধরেন একজন ব্যক্তি ধর্ষণ করছে, এখন তার ডিএনএ টেস্ট করা হয়, ভিকটিম এবং তার ডিএনএ টেস্ট
করা হয়। তাহলে এই ডিএনএ টেস্টটা হলো কি? ফরেনসিক সাক্ষ্য। বুঝতে পারছেন? তারপরে পোস্টমর্টেম রিপোর্ট, এটা এক ধরনের কি? ফরেনসিক সাক্ষ্য। তো এইগুলা, তো তাহলে সাক্ষ্য বর্তমানে কয় প্রকার? 3 প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য। এখন আমাদের এই প্রশ্নের যেটা এসেছে যে দলিলের সংজ্ঞা দিতে বলছে আর দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি। সো আসেন আমরা সরাসরি উত্তরে চলে আসি। দেখেন, সাক্ষ্য আইন 1872 সালের আইন। সাক্ষ্য আইনে মোট 167টি ধারা রয়েছে। আপনি যে কোনো সাবজেক্টের প্রশ্ন যদি লিখতে আসেন, আমরা সরাসরি এই জায়গায় দলিলের সংজ্ঞায় যাই নেই, আগে 2-4 কথা আনুষঙ্গিক বলে নেব, তারপরে সরাসরি দলিলে যাব। তাহলে সাক্ষ্য আইন 1872 সালের আইন। এই আইনে মোট ধারা আছে কয়টা? 167টা। এই আইনের মূল বিষয়বস্তু হলো আদালতে মামলার বিচার্য বিষয় প্রমাণের জন্য মামলার কোন পক্ষ কিভাবে সাক্ষ্য দিতে পারে, কোন সাক্ষ্যগুলো প্রাসঙ্গিক, গ্রহণযোগ্য, সাক্ষ্য সম্পর্কে অনুমান, সাক্ষ্য গ্রহণের ক্রম, দলিল, দলিলের প্রকারভেদ ইত্যাদি। তাই সাক্ষ্য আইন একটা কি আইন? পদ্ধতিগত আইন। আমরা চলে আসি সাক্ষ্যের সংজ্ঞা। দেখেন, যারা কোর্টে যান তাদের কথা বলি। আদালত বা টিভিতে নাটক সিনেমা আমরা দেখি, আদালতে দাঁড়িয়ে কিছু বললেই কিন্তু সেটা সাক্ষ্য না। কাঠগড়ায় দাঁড়িয়ে যদি অনেক কোনো কথা বললেই কিন্তু সাক্ষ্য না। সাক্ষ্যটা সেটা যেটা শপথ বাক্য পাঠ করে গ্রহণ করা হয়, এবং যে সাক্ষ্য আপনি দিলেন, যেটা বললেন অপর পক্ষ হিসেবে জেরা করার সুযোগ পায়, সেটাই সাক্ষ্য। আপনি ধরা পড়ছেন জামিন শুনানিতে কথা বললেন, এটা সাক্ষ্য না। সাক্ষ্যটা হচ্ছে যখন চার্জ, দেওয়ানি মামলায় ইস্যু গঠন হয়, ফৌজদারি মামলায় কি চার্জ গঠন করার পর যেটা গ্রহণ করা হয় সেটাই হলো সাক্ষ্য। এটা মৌখিক হইতে পারে, দালিলিক হইতে পারে, ফরেনসিক হতে পারে। দেখেন, সাক্ষ্য এমন কিছু বিষয় যার মাধ্যমে কোনো কিছু প্রমাণ বা অপ্রমাণ করা যায়। মানে সাক্ষ্যের মাধ্যমে কিছু প্রমাণ করা যায় অথবা কোনো কিছু কি অপ্রমাণ করা যায়। অন্যভাবে বলতে গেলে সাক্ষ্য বলতে তর্কিত বিষয়ে বিচারিক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রমাণের উপায় সমূহকে বোঝায়। সাক্ষ্য আইনে 3 ধারায় সাক্ষ্যের পরিপূর্ণ সংজ্ঞা প্রদান করা হয়নি। 3 ধারায় আন্ডারলাইন করেন, 3 প্রকার সাক্ষ্যের কথা বলছে। 3 ধারায় সাক্ষ্য কয় প্রকার? 3 প্রকার। কি কি দেখেন? মৌখিক সাক্ষ্য, ইংরেজিতে কি বলে? ওরাল এভিডেন্স। দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি এভিডেন্স। ফরেনসিক সাক্ষ্য বা ফরেনসিক এভিডেন্স। তো প্রথমে আমরা যদি একটু মৌখিক সাক্ষ্য বিষয়টা কি একটু যদি দেখি। দেখেন, আমি অলরেডি ব্যাখ্যা করেছি মৌখিক সাক্ষ্য অর্থাৎ মুখ দিয়ে যেটা বলে, নাকি? মৌখিক সাক্ষ্য অর্থ হলো সাক্ষী নিজে যে বিবৃতি আদালতের নিকট প্রদান করে। দেখেন, সাক্ষী নিজে যে বিবৃতি প্রদান করছে কার কাছে? আদালতের কাছে। মৌখিক সাক্ষ্য বলতে শুধুমাত্র কোনো সাক্ষী মুখ দিয়ে যে শব্দ বলে তা নয়, বরং অসুস্থতার জন্য, আন্ডারলাইন করেন, অসুস্থতার জন্য যে ব্যক্তি কথা বলতে অক্ষম, সে চিহ্ন বা ইশারায় যে বক্তব্য দিয়ে থাকে তাও মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। তাহলে কোনো সাক্ষী আদালতে মুখ দিয়ে যে কথা বলে সেটাই যে মৌখিক সাক্ষ্য সেটা না। সেটা তো মৌখিক সাক্ষ্যই। অনেক ক্ষেত্রে এরকম হইতে পারে, একজন বোবা, সে তো বলতে পারতেছে না, সে ইশারা দিছে অথবা লিখে দিছে, সেটাও কি মৌখিক সাক্ষ্য। যেমন বোবা সাক্ষী চিহ্ন বা ইশারায় যে সাক্ষ্য দেয় 119 ধারা অনুযায়ী তা মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। চলে আসি দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি এভিডেন্স। আরেকটা কথা আমি বলে রাখি, সাক্ষ্য আইনের যত সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো দিচ্ছে 3 ধারায়। কত ধারায়? 3 ধারায়। এবং সাক্ষ্য আইনের মজা হলো এই 3 ধারায় কোনো সাবসেকশন মানে উল্লেখ করে নাই, সব 3 ধারা। এমন না যে 3-এর ক, 3-এর খ, 3-এর গ, এটা না, সব 3 ধারা। দেখেন, সাক্ষ্য আইনের 3 ধারায় দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। উক্ত ধারা অনুযায়ী কোন বস্তু বা পদার্থের উপরে যে অক্ষর, সংখ্যা, চিহ্ন ব্যবহার করে কোনো তথ্য বর্ণনা বা সংরক্ষণ করা হলে তাকে দলিল বলে। কিসের উপরে? কোনো বস্তু বা পদার্থের উপরে কি কি অক্ষর, সংখ্যা বা চিহ্ন ব্যবহার করে কোনো তথ্য বর্ণনা বা সংরক্ষণ করা হলে তাকে দলিল বলে। সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী অনুযায়ী, আন্ডারলাইন করেন, দলিল বলতে ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত হবে। সাক্ষ্য আইনের যে সর্বশেষ সংশোধনী, সেখানে দলিল বলতে ডিজিটাল রেকর্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাক্ষ্য আইনের 3 ধারা অনুযায়ী এই দলিল, আন্ডারলাইন করবেন, আদালতে পরিদর্শনের জন্য দাখিল করা হলে তাকে দালিলিক সাক্ষ্য বলে। যদি কোনো দলিল আদালতে পরিদর্শনের জন্য দাখিল করা হয় তাকে কি বলে? দালিলিক সাক্ষ্য। আমরা চলে আসি ফরেনসিক সাক্ষ্য বা ফরেনসিক এভিডেন্স। সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে, আন্ডারলাইন করেন, রক্ত, বীর্য, চুল
শরীরের সমস্ত উপাদান, অঙ্গ, অঙ্গের অংশ, ডিএনএ ইত্যাদি সম্পর্কিত সাক্ষ্যতে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য বলে। এখন এই রক্তবীর্য, চুল, এই রিলেটেড যে রিপোর্ট গুলা, এইগুলা যদি কোনো বিষয় প্রমাণ করে বা কোনো বিষয় অপ্রমাণ করে, তখন এটারই বলে ফরেনসিক সাক্ষ্য। তো আমাদের মূল প্রশ্নে কিন্তু এগুলা জানতে চাই নাই। এগুলা আমরা যেহেতু ওই দলিল কি দিছে তার আগে হালকা একটু এগুলা সম্পর্কে ধারণা দিলাম। যদি আপনার সময় কম থাকে দেওয়ার দরকার নাই, বা দিলেও একেবারে সংক্ষেপে। তো দেখেন, আমরা চলে আসি দলিল, মূল প্রশ্নে চলে আসি যে দলিল আসলে কি। দলিল আসলে কি অলরেডি আমরা একটু ধারণা পেয়েছি। দেখেন, দলিল বলতে কোন পদার্থের, আন্ডারলাইন করেন, পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয়কে বোঝায়। কোন পদার্থের উপর যদি কোনো বিষয় প্রকাশ করে বা বর্ণনা করে, সেটাই কি বলে? দলিল। সাক্ষ্য আইনের 3 ধারা অনুযায়ী কোন বিষয় দলিল হিসেবে গণ্য হতে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি দেখেন? কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত হইতে হবে। তাহলে দলিলটা প্রকাশিত হবে কোথায়? পদার্থের উপর। উক্ত পদার্থের উপর উক্ত বর্ণনা হতে হবে, আন্ডারলাইন করবেন, কোন অক্ষর, সংখ্যা বা চিহ্নের সাহায্যে। তাহলে পদার্থের উপর প্রকাশিত হতে হবে কিসের সাহায্যে? অক্ষর, সংখ্যা বা চিহ্নের সাহায্যে। উক্ত বিষয়সমূহ ভবিষ্যতে ব্যবহার করার অভিপ্রায় ছিল বা থাকবে। এবং আপনি যে এটা আহ ইয়া করছেন, এই যে লেখছেন, এটা কি কারণ লেখছেন? ভবিষ্যতে আপনি যখন লেখছেন, এটা ভবিষ্যতে ব্যবহার করার অভিপ্রায় ছিল বা থাকবে। এই যে যে আমরা লিখতেছি, ধরেন আপনারা লিখছেন, এটা কেমনি এমনি লিখছেন? পড়ার জন্য লিখছেন বা আমারে দেখানোর জন্য লিখছেন। অর্থাৎ আপনি কেউ শুধু শুধু কিছু লেখে না, লেখার একটা কি থাকে? অভিপ্রায় থাকে। এই কারণে এটা হয়ে গেছে কি? দলিল। তাহলে দলিলের সংজ্ঞা কিন্তু মুখস্থ করার, আমি তো মনে করি না যে মুখস্থ করতে হবে। কোনো পদার্থের উপর অক্ষর, সংখ্যা, চিহ্ন দিয়ে যদি কিছু লেখে যা ভবিষ্যতে ব্যবহার করার উদ্দেশ্য থাকে বা থাকবে, সেটারই কি বলে? দলিল। এবং এই দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? 3 ধারায়। বুঝতে পারছেন? আর যদি আপনারা বলে দালিলিক সাক্ষ্য কি, এই দলিল যখন আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয় তখন সেটা বলে কি? দালিলিক সাক্ষ্য। এখন আমাদের প্রশ্নের পরের অংশে চলে আসি। দেখেন, দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি। একটা দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যাবে? মানে আপনি দলিল আদালতে দেখাইলেই যে আদালত বিশ্বাস করবে, বিষয়টা তো তা না। এটা কিভাবে প্রমাণ করা যায়? দেখেন, দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি, আন্ডারলাইন করবেন, 61 থেকে 65 ধারায় আলোচনা করা হয়েছে। কত থেকে কত? নিম্নে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। দেখেন, প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করে দলিল প্রমাণ করা কি শীত করে? এটা এটা অফ করে দেন তো। দেখেন, এই বলছে যে 61 ধারার মূল কথা হলো যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। একটু পড়ি, দেখেন, সাক্ষ্য আইনের 61 ধারায় দলিলের বিবরণ বা বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি আলোচনা করা হয়েছে। 61 ধারায় বলা হয়েছে দলিলের বিষয়বস্তু, আন্ডারলাইন করেন, প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। তাহলে এখানে বলেছে যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে। এখন প্রাথমিক সাক্ষ্য কি আমি একটু বলি। প্রাথমিক সাক্ষ্য হলো স্বয়ং মূল দলিল, আর মাধ্যমিক সাক্ষ্য হলো মূল দলিলের ফটোকপি, অবিকল, নকল। এটা এখন আপনারা যদি কোথাও দালিলিক সাক্ষ্য দেখান, ধরেন আপনি আদালতে আহ একটা আপনার বিয়ের কাবিননামা দেখাইলেন, যা প্রশ্ন উঠছে যে আরিফ সাহেব এবং ওনার ওয়াইফ বিবাহিত কিনা। তাহলে বিবাহিত কিনা এটা তো কাবিননামা দেখাইতে হবে। তাহলে এই কাবিননামাটা প্রাথমিক সাক্ষ্য দিতে পারে, আবার কি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারে। মানে মূল কপিও দেওয়া যেতে পারে, আবার ফটোকপিও দেওয়া যেতে পারে। এটা হলো 61 ধারার ভাষ্য। অর্থাৎ দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। কত ধারা? 61। এখন এই প্রাথমিক সাক্ষ্য কি সংজ্ঞা, এটা দিছে 62 ধারায়, আর মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে 63 ধারায়। এই যে দেখেন, তবে প্রাথমিক সাক্ষ্য ও মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা যথাক্রমে 62 এবং 63 ধারায় প্রদান করা হয়েছে। তাহলে সংজ্ঞা দিছে কত কত ধারায়?
62 ও 63। এই যে দেখেন 62 ধারা অনুযায়ী স্বয়ং মূল দলিলটিকেই প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স বলে। এই যে আপনারা যে আমরা যে নোট দিছি, আমি যে আপনাদের যে নোটগুলো প্রিন্ট করে দিছি, এটাই হচ্ছে কি প্রাথমিক সাক্ষ্য। এটা থেকে যদি আপনি ফটোকপি করেন, এটা থেকে যদি আপনি লিখেন, তখন এটা হয়ে যাবে কি মাধ্যমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? আপনাদের কাছে আইন পাঠের যে মূল কপি আছে সব কি প্রাথমিক সাক্ষ্য। আপনি যদি খাতায় লিখতেছেন, এটা কি প্রাথমিক সাক্ষ্য। তাহলে 62 ধারা অনুযায়ী স্বয়ং মূল দলিলটিকে প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স বলে। আর 63 ধারা অনুযায়ী মূল দলিলের জাবেদা নকল বা ফটোকপিকে মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স বলে। তো এখানে 63 ধারা অনুযায়ী নিম্নোক্ত সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এখন 63 ধারায় বলছে যে মাধ্যমিক সাক্ষ্য কিভাবে হতে পারে। প্রথমে দেখেন মূল দলিলের জাবেদা নকল। মূল দলিলের জাবেদা নকল, এই জাবেদা নকলটার ইংরেজি হচ্ছে সার্টিফাইড কপি, স্বয়ংমূলকৃত নকল। সরকারি দলিল দেখেন, মানে সরকারি কর্তৃপক্ষের যত কাজের রেকর্ড, এইগুলার মূল দলিল জীবনও আপনারা দিবে না। আপনার দিবে হচ্ছে কি সার্টিফাইড কপি, অর্থাৎ ওই মূল কপিটা সর্বদা থাকবে কার কাছে? সরকারের কাছে। তাহলে সরকারি দলিলের যে জাবেদা নকল, এটা এক ধরনের মাধ্যমিক সাক্ষ্য। তারপরে দেখেন মূল দলিল থেকে আন্ডারলাইন করেন যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কোনো দলিলের নকল। মূল দলিল থেকে তৈরি করছেন কি উপায়ে? যান্ত্রিক উপায়। যেমন আপনি কোনো দলিল ফটোকপি করছেন, কোনো বই ফটোকপি করছেন, বা স্ক্যান করে প্রিন্ট করছেন। মোদ্দা কথা, আপনি এটা তৈরি করছেন কিভাবে? যান্ত্রিক উপায়। মূল দলিল থেকে এটা তৈরি করছেন যান্ত্রিক উপায়, তাহলে সেটা মাধ্যমিক সাক্ষ্য। 3 নাম্বার দেখেন মূল দলিল থেকে প্রস্তুত করা বা মূল দলিলের সাথে তুলনা করে প্রস্তুত নকল। আগেরটা হলো মূল দলিল থেকে আপনি তৈরি করছেন যন্ত্রের মাধ্যমে, আর এটা হলো মূল দলিল থেকে আপনি প্রস্তুত করছেন যন্ত্র ছাড়া, হাতে লিখে বা অন্য কোনো উপায়। যেরকম আপনি এই যে আমার যে নোট, এটা আপনি হুবহু হাতে লিখছেন, এটা কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? হাতে লেখা কি যান্ত্রিক উপায়? না। তাহলে মূল দলিল থেকে প্রস্তুত করা বা মূল দলিলের সাথে তুলনা করে প্রস্তুত নকল। তাহলে প্রথমটা হলো জাবেদা নকল, যান্ত্রিক উপায় তৈরি যদি করে, আর মূল দলিলের সাথে তুলনা করে প্রস্তুতকৃত নকল। 4 নম্বর দেখেন দলিলের প্রতিলিপি, যে পক্ষ প্রতিলিপি সম্পাদন করেনি তার বিরুদ্ধে। দলিলের প্রতিলিপি, যে পক্ষ প্রতিলিপি সম্পাদন করেনি তার বিরুদ্ধে। এটা হলো এরকম, বিষয়টা আমি যদি এক কথায় বলি, যে আমার বই আপনার কাছে আছে, আমার বইটা আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু আপনি যদি দাবি করেন এটা হলো আপনার ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য। আর ধরেন বিষয়টা অনেকটা এরকম যে আমাদের গ্রামগঞ্জে বা শহরেও হতে পারে এওয়াজ দলিল করে, মানে একজনের সাথে আর একজনের জমি এক্সচেঞ্জ করে, বিক্রি না, যে আমার 1% তোমারে দিলাম, তোমার 1% আমারে দিলে, এটা হলো বিনিময়। বুঝছেন? আমি যে 1% দিছি, এ জায়গায় আমার সিগনেচার করা এই কপিটা, এই দলিলটা, আমার সিগনেচার করা দলিলটা আছে আশরাফুলের কাছে। আবার আশরাফুল যে 1 বিঘা আমারে দিছে, আশরাফুলের সিগনেচার করা দলিলটা আছে আমার কাছে। তাহলে আমি যে দলিলটা সিগনেচার করছি এটা আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু আছে আশরাফুলের কাছে, আশরাফুলের ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য। আবার আশরাফুল যে দলিলটা সিগনেচার করছে এটা আশরাফুলের ক্ষেত্রে কি প্রাথমিক সাক্ষ্য, কিন্তু আছে তো আমার কাছে, তাহলে আমার ক্ষেত্রে কি মাধ্যমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? দলিলের প্রতিলিপি, যে পক্ষ প্রতিলিপি সম্পাদন করেনি তার বিরুদ্ধে। দলিলের প্রতিলিপি মানে একই ধরনের দলিল, যে পক্ষ সম্পাদন করেনি তার ক্ষেত্রে হলো মাধ্যমিক সাক্ষ্য, আর যে সম্পাদন করছে তার ক্ষেত্রে কি প্রাথমিক সাক্ষ্য। বুঝেন? আমার টাকা আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, ওনার অন্যর ক্ষেত্রে কি মাধ্যমিক সাক্ষ্য, মানে এমনি বোঝানোর ক্ষেত্রে বলতেছি আর কি। আচ্ছা, তারপরে দেখেন যে ব্যক্তি দলিলটি গোল্ডেন দেখেছেন, এই বিমল সাহেব ওই নাম পরে লেখেন, আগে যে জায়গা পড়াচ্ছি ওই জায়গা বের করে। যে ব্যক্তি দলিলটি
দেখেছেন ওই দলিল সম্পর্কে উক্ত ব্যক্তির মৌখিক সাক্ষ্য। দেখেন অনেক ক্ষেত্রে এরকম হয় যে ওই দলিল যারা দেখে আসছে, ওই দলিল দেখা গেল এখন পাওয়া যাচ্ছে না, বা পাওয়া যাক বা না যাক, ওই দলিল যারা দেখে আসছে তারা যদি আদালতে এসে বলে যে আমরা ওই দলিল দেখছি, এটা মৌখিক সাক্ষ্য না, এটা মাধ্যমিক সাক্ষ্য। দুইটা, এটা প্রিলিতে আমি বহুবার বলেছি যে বোবা সাক্ষী যদি মুখ দিয়ে বলে, যদি লিখে দেয় মৌখিক সাক্ষ্য, লিখে দিলেও কি মৌখিক। কিন্তু এই মাধ্যমিক সাক্ষ্যের ক্ষেত্রে একজন দেখে আসছে, মুখ দিয়ে বলতেছে, কিন্তু এটা মাধ্যমিক সাক্ষ্য। আর মাধ্যমিক সাক্ষ্য তো এক ধরনের ডকুমেন্টারি এভিডেন্স নাকি? তাহলে 62 ধারায় বলছে প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা, আর 63 ধারায় বলছে মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা। মাধ্যমিক সাক্ষ্য কয়টি উপায় হতে পারে? 5টি উপায়। মূল দলিলের জাবেদা নকল, যান্ত্রিক উপায় তৈরি, মূল দলিল থেকে তৈরিকৃত প্রস্তুতকৃত নকল, একই ধরনের প্রতিলিপি যে সম্পাদন করছে তার বিরুদ্ধে, আর দলিলটি যে দেখেছে তার মৌখিক বক্তব্য। বুঝতে পারছেন? অর্থাৎ দেখেন 61 ধারা অনুসারে কোন দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য যেমন মূল দলিল এবং মাধ্যমিক সাক্ষ্য যেমন মূল দলিলের জাবেদা নকল, ফটোকপি ইত্যাদি দ্বারা প্রমাণ করা যেতে পারে। আমি তো মনে করি না আপনাদের জন্য বিষয়টা জটিল। আমরা কোনো ব্যক্তি যদি আমাদের এই প্রতি ক্লাসে যা পড়ি এটা যদি খালি বাসায় গিয়ে প্রতি ক্লাসেরটা প্রতিদিন শেষ করে, তাইলেই তার কোর্স শেষ হয়ে যায়। এই সাক্ষ্য আইন আপনি দেখেন, আজকে যা পড়ছি আজকে যাই শেষ করবেন, কালকে যা পড়বো কালকে যাই শেষ করবেন। আমাদের এই জায়গাও পড়া শেষ, আপনার ওই জায়গা শেষ। তো তাহলে আমরা এখানে প্রথমে পড়লাম দলিলের সংজ্ঞা। দলিলের বিষয়বস্তু 61 ধারায় বলছে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে কত? 62 ধারায়। আর মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে কত? 63 ধারায়। এবং এটা যদি আপনি বুঝেন তাহলে তো হুবহু মুখস্থ করার দরকার ভাই। এবার আমরা চলে আসি, দেখেন শুধুমাত্র এই শাকিল ওনার একটু বের করে দেন দি, পাইছে? শুধুমাত্র প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, শুধুমাত্র প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ। আমরা 61 ধারা অনুসারে জানি ভাই যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়, আবার কি মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়। এখন একটু পড়ি তারপরে ব্যাখ্যা দিই। দেখেন, যদিও 61 ধারা অনুসারে কোন দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, কিন্তু সাক্ষ্য আইনের গোলদেন 64 ধারায় বলা হয়েছে। কত ধারায়? সাক্ষ্য আইনের 64 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, ব্যতিক্রম ব্যতীত সকল ক্ষেত্রে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। ভাই সাক্ষ্য আইনের 64 ধারায় বলছে কি যে ব্যতিক্রম ব্যতীত সব সময় প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা। অর্থাৎ ব্যতিক্রম প্রেক্ষাপটে আপনি মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবেন, বাট সব সময় দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে মূল দলিল দ্বারা। কি দ্বারা? মূল দলিল দ্বারা। কিন্তু যদি মূল দলিল হারায় যায়, টারা যায়, ব্যতিক্রম ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবেন। বুঝছেন? প্রথমে বলছে প্রাথমিক মাধ্যমিক দুইটা দ্বারাই প্রমাণ করা যাবে, কিন্তু 64তে এসে ক্লিয়ার করে দিল সবসময় আগে প্রাধান্য পাবে কি প্রাথমিক। যদি ব্যতিক্রম প্রেক্ষাপট তৈরি হয় সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যাবে। দেখেন আইনের নীতি হলো যে যে ক্ষেত্রে মূল বা প্রাথমিক দলিলটি বিদ্যমান থাকে সেক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়। তাহলে মূল অন্যান্য ক্ষেত্রে কি দ্বারা প্রমাণ করা যায়? মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। কিন্তু তাহলে প্রথমে আপনার ওই যে বিষয়টা হলো এরকম, ওই আপনার দোকানে ঢুকাইছে পেট পেট ভরে খাবেন, মাংস মাছ যা খাবেন 100, যা খাবেন 100। ঠিক আছে, আপনি তো ভাবছেন যে মাংস মাছ যা যা আছে সব কিছু খাবো একবারে 100। এখন যখন ঢুকে খাওয়া শুরু করলেন তখন বলতেছে ভাত 100, ডাল 100, মাছ 100, মাংস 100, সব আলাদা আলাদা দেওয়া লাগবে। ঠিক আছে, এখন ওই প্রথমে আপনারা বলছে যে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, ঠিক আছে, বাট পরে এসে বললো প্রথমে সবসময় প্রাধান্য পাবে কি প্রাথমিক সাক্ষ্য। যদি প্রাথমিক সাক্ষ্য কোথাও না থাকে তাহলে প্রমাণ করা যাবে কি দ্বারা? মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। মাধ্যমিক না, মাধ্যমিক। আচ্ছা দেখেন, তবে
সংশ্লিষ্ট পক্ষের দখলে প্রাথমিক সাক্ষ্য থাকলে সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা উক্ত পক্ষ উক্ত দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে পারবে না। তাহলে আমরা দলিলের বিষয়বস্তু প্রাথমিক এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে ধারা 61। প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা 62, মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা 63। ব্যতিক্রম ছাড়া সবসময় প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে কত? 64। এবার আমরা দেখবো ব্যতিক্রম গুলা, যে কোন কোন ব্যতিক্রম ক্ষেত্রে আপনি আপনি ওই মাধ্যমিক সাক্ষ্য দেখাতে পারেন। মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ দেখেন 65 ধারা অনুসারে গোল্ডেন 60টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে। কয়টা ক্ষেত্রে? 7টি। অর্থাৎ এই 7টা ক্ষেত্রে আপনার আসল দলিল না থাকলেও চলবে। সেই ক্ষেত্রে আপনার কি দেখাইতে হবে? এই 7টা কারণের যে কোনো একটা আদালতকে সন্তুষ্ট করতে হবে। প্রথমটা দেখেন, যদি মূল দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করতে হবে তার দখলে থাকে। অর্থাৎ আপনি যার বিরুদ্ধে এই দলিলটা প্রমাণ করব, এই মূল দলিলটা তার কাছেই আছে। আমি বললাম যে ইরনার, এই যে আমার জমির দলিল এর ফটোকপি, আর আমি যার বিরুদ্ধে মামলা করছি ওনার কাছে এই মূল দলিল আছে, তাহলে আমার ফটোকপি দেখালেই হবে, কারণ আমার কাছে তো নাই। আছে কার কাছে? যার বিরুদ্ধে মামলা করছি তার কাছে। আদালতের প্রক্রিয়ার বাইরে থাকলে, দলিল আছে মামলা করছি গোপালগঞ্জ, দলিল আছে খাগড়াছড়ি, আদালতের প্রক্রিয়ার বাইরে থাকলে, বা যাকে দলিল হাজির করতে আন্ডারলাইন করেন 66 ধারায় নোটিশ দেওয়ার পরেও দলিলটি হাজির না করলে, তারে বারবার নোটিশ দিছে যে তুমি দলিল 66 ধারায় নোটিশ দিছে তুমি দলিল হাজির করো, বাট তারপরেও করে নাই, তাহলে সেই ক্ষেত্রে এই মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। ধরেন আমি একটা দলিল দেখাইছি, এখন আমি বললাম যে এর এই মূল কপিটা আছে আরিফ সাহেবের কাছে, এখন আদালত আরিফ সাহেবের নোটিশ দিতেছে যে মূল দলিল হাজির করো হাজির করো হাজির করো, বাট দেওয়ার পরেও সে আসে নাই, তো তাহলে ওই মাধ্যমিক সাক্ষ্য দ্বারাই প্রমাণ করা যাবে। সেই সকল ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে। 2 নাম্বার দেখেন, যার বিরুদ্ধে দলিলটি প্রমাণ করা হবে সে দলিলের বিষয়বস্তু আন্ডারলাইন করেন লিখিতভাবে স্বীকার করে নিলে। লিখিতভাবে স্বীকার করে নিলে, যার বিরুদ্ধে মামলা করছি সেই দলিলের বিষয়বস্তু স্বীকার করে নিছে, তাহলে আর আমার মূল দলিল দেখানোর দরকার নাই। আচ্ছা, এরপরে দেখেন, যে ক্ষেত্রে মূল দলিলটি আন্ডারলাইন করেন হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। মূল দলিল কি হয়েছে? হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। আপনি দেখাইতে পারেন যে ওনার আমার এই যে এনআইডি কার্ডের ফটোকপি, আদালত যদি জিজ্ঞেস করে যে আপনার মেইন কপি কো, বলে যে হারাই গেছে। এখন হারাই গেছে আপনি মুখ দিয়ে বললে কিন্তু আদালত বিশ্বাস করবে না, বলতে পারে যে আগে কেমনে হারাইছে প্রমাণ করুন। তখন আপনার ওই জিডির কপি দেখাইতে হবে যে ওনার অমুক তারিখে হারাইছিল, প্রমাণ স্বরূপ এই যে আমি অমুক তারিখে জিডি করছি। যে ক্ষেত্রে মূল দলিলটি সহজে হস্তান্তরযোগ্য নয়, 100 বছর আগের দলিল বা 60 বছর আগের দলিল এমন মানে মনে করেন যে নরম হয়ে গেছে যে ওটা টানা হেঁচড়া করলেই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দেখালেই হবে। যে ক্ষেত্রে মূল দলিলটি সরকারি দলিল, সরকারি দলিল আমরা শিখব। সরকারি দলিল হচ্ছে আপনার ওই সরকারি কোনো কাজের অংশ, সরকারি কর্মকর্তার কাজের অংশ, এগুলাই হচ্ছে সরকারি দলিল। তাহলে সরকারি দলিলের মূল কপি দেখানোর দরকার, এফআইআর মেইন কপি তো থানায় থাকে, আমি ফটোকপি দেখালেই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, যে ক্ষেত্রে মূল দলিলের আন্ডারলাইন করেন সত্যায়িত নকল সাক্ষ্য হিসেবে ব্যবহারের বিধান আছে। আইনে আছে যে মূল দলিল দেখানোর দরকার নাই, মূল দলিল সার্টিফাইড কপি দেখালেই হবে, তাইলে তার প্রয়োজন নাই। যে দলিল আদালতে পরীক্ষা করে দেখা সুবিধাজনক, যদি এরকম কোন দলিল থাকে যে এই দলিল আসলে আদালতে পরীক্ষা করে দেখা সুবিধাজনক না, তাহলে সেই ক্ষেত্রেও মাধ্যমিক সাক্ষ্য দেখানো যেতে পারে। এখন দেখেন, মাধ্যমিক সাক্ষ্য বলতে এটা বোঝায় যে এর চেয়ে উত্তম সাক্ষ্য যেমন প্রাথমিক সাক্ষ্যের অস্তিত্ব আছে নাকি। মাধ্যমিক সাক্ষ্য বলতে তো সেটাই বোঝায় যে এর চেয়েও ভালো সাক্ষ্যের অস্তিত্ব আছে। এই কারণে
কেন মূল বা প্রাথমিক দলিলটি উপস্থাপন করা হচ্ছে না সে সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে না পারলে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণীয় নয়। আপনি আদালতে এসেই যে মাধ্যমিক সাক্ষ্য দেখাবেন হবে না, আগে আপনাকে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে কেন আপনি মাধ্যমিক সাক্ষ্য দিচ্ছেন, কেন আপনি প্রাথমিক সাক্ষ্য দিতে পারতেছেন না। অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত পদ্ধতি সমূহের মাধ্যমে কোন দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে দলিল কি, দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি আলোচনা করুন। তাহলে প্রথমে দলিলের সংজ্ঞা আর দলিলের বিষয়বস্তু প্রমাণের জন্য আমরা আলোচনা করব 61, 62, 63, 64, 65। ঠিক আছে, এই যে আমরা একটু প্রশ্নটা প্রথম পেজে আবার একটু দেখি, দেখেন। সাক্ষ্য আইন অনুসারে দলিলের সংজ্ঞা দিন এবং দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন। পাইছি উত্তর। এবার আমরা দেখব পরের অংশ, প্রমাণ ব্যতিরেকে কোনো ঘটনায় আদালত বিবেচনা করতে পারে না। সংশ্লিষ্ট আইনের বিধানের আলোকে আলোচনা করুন। দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ। মানে আদালতে আপনি যদি প্রমাণ না দেখান আদালত কোনো বিষয় কিন্তু বিবেচনা করবে না, এটা জানতে চাইছে। সো আমরা আসেন এটার উত্তরে আসি। এটার উত্তর অ্যাকচুয়ালি আগের উত্তরের সাথে এর মিল আছে, দেখেন। তবে আমরা আগে টাইটেল দেব যে প্রমাণ ব্যতিরেকে আদালত কোনো ঘটনায় বিবেচনা করতে পারে না। আগে আমরা এই জায়গায় আলোচনা করব সাক্ষ্য 3 প্রকার। মৌখিক সাক্ষ্য, এই দেখেন। আচ্ছা, মৌখিক সাক্ষ্যটা একটু পড়ি, দেখেন। মৌখিক সাক্ষ্য অলরেডি পড়ছি না, ওই যে পড়ছি। তারপরও মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি সম্পর্কে এই যে দেখেন, এই মৌখিক সাক্ষ্যর পরে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ, এরপরে দেখেন পরের পেজে মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি সম্পর্কে 59 এবং 60 ধারা আলোচনা করছে। কত ধারায়? 59 আর 60। 59 ধারায় বলা হয়েছে দলিলের বিষয়বস্তু, এটা একটু দলিলের হবে। 59 ধারায় বলা হয়েছে দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। 59 ধারায় বলছে কি ভাই, দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। অর্থাৎ যে জায়গায় দলিলের বিষয়বস্তু আছে সেই জায়গায় মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। অপরদিকে 60 ধারায় বলা হয়েছে যে মৌখিক সাক্ষ্য সর্বদাই, আন্ডারলাইন করেন, প্রত্যক্ষ হতে হবে। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এই 60 ধারার বিষয়বস্তু হলো মৌখিক সাক্ষ্য সর্বদাই প্রত্যক্ষ হতে হবে। প্রত্যক্ষ কথাটার অর্থ কি? আপনি মুখ দিয়ে আদালতে যা বলেন সে সবই মৌখিক সাক্ষ্য, কিন্তু সব মৌখিক সাক্ষ্যই প্রত্যক্ষ না। প্রত্যক্ষ হতে হলে আপনি যা বলতেছেন ওটা আপনাকে স্বয়ং দেখতে হবে, আপনি যা বলতেছেন ওটা আপনাকে স্বয়ং নিজ কান দিয়ে শুনতে হবে, আপনি যা দেখতেছেন, আপনি যা বলতেছেন ওটা স্বয়ং আপনাকে অনুভব করতে হবে। কিভাবে? ধরেন আমাদের আরিফ সাহেব যদি আদালতে উপস্থিত হয়ে বলে যে অনার আমি নিজে দেখছি অমুক তমুকরে হত্যা করছে, অমুক তমুকরে হত্যা করছে, ওনারটা মৌখিক সাক্ষ্য এবং এই মৌখিক সাক্ষ্যটা প্রত্যক্ষ, কারণ উনি নিজে দেখছেন। কিন্তু উনি যদি বলে যে অনার আমি নিজের চোখে দেখি নাই, কিন্তু রবিউল সাহেব আমারে বলছে অমুক তমুকরে হত্যা করছে, এটা কিন্তু প্রত্যক্ষ না। সো এটা মৌখিক সাক্ষ্য হচ্ছে বটে, বাট এটা প্রত্যক্ষ না, এটা হয়ে যাচ্ছে শোনা সাক্ষ্য। কারণ আমি আর একজনের কাছ থেকে শুইনা আদালতে এসে বলতেছি। তাহলে 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য কি হইতে হবে? প্রত্যক্ষ। প্রত্যক্ষ না হলে কিন্তু 60 ধারায় মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। দেখেন, অর্থাৎ কোন সাক্ষীর মৌখিক সাক্ষ্য তখনই আদালত কর্তৃক গ্রহণীয় হবে যখন উক্ত সাক্ষী যে সাক্ষ্য প্রদান করেছে, আন্ডারলাইন করবেন, তা সে নিজে দেখেছে অথবা শুনেছে অথবা ইন্দ্রিয় দ্বারা অনুভব করেছে। তাহলে কোন সাক্ষী যদি নিজে কোনো কিছু দেখে, নিজে কোনো কিছু শুনে বা ইন্দ্রিয় দ্বারা কি করে, অনুভব করে। ইন্দ্রিয় দ্বারা অনুভব বলেন স্যার, ইন্দ্রিয় দ্বারা অনুভব কি? আপনি দেখেনও নাই, শুনেন না নাই, কিন্তু আপনি নাক দিয়ে গন্ধ পাইছেন, আপনি হাত দিয়ে দেখলেন একজন লোক দেখা গেল মারা গেছে, আপনি অন্ধ। আবার আপনি ওই শুনছেন, আবার হাত দিয়ে তার বডি ধরে দেখলেন তার শরীর রক্তে ভিজে গেছে, এবং আদালতে যদি বলেন যে এরোনার কে গুলি করছে তা আমি দেখি নাই, তবে আমি আত্মচিৎকার শুনছি এবং গুলি খাওয়ার পরে তার পুরো শরীর ভিজে গেছে, মানে রক্তে ভিজে গেছে, আমি ছটফট করতে শুনছি এবং সেটা অনুভব করছি, এটাও কি সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য এবং প্রত্যক্ষ। তো ইন্ডিয়া দ্বারা অনুভব করেছে, অর্থাৎ 60 ধারা অনুযায়ী পরোক্ষ বা শোনা সাক্ষ্য আদালত কর্তৃক গ্রহণযোগ্য হয়। তাহলে আমরা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ
এটা প্রথমে লিখে তারপরে 59 এবং 60। 59 দ্বারা বলছে যে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, আর 60 ধারায় বলছে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এখন আমরা চলে আসি দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ। দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ ওই যে উপরে যা পড়ছে হুবহু তাই। দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ ওই যে 61 ধারা, তারপরে শুধুমাত্র প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ ওই যে 65 ধারা, দেখছেন? তারপরে এইটুকু আর পড়তেছি না, তাইলে আমরা প্রথমে পাইলাম মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ, এখানে এক্সট্রা যোগ হবে 59 60, আর দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ ওই যে 61 62 63 64 65, ওইটা তো আগের প্রশ্নেই আলোচনা করছি। এবার চলে আসি এই যে দেখেন নিচে ফরেনসিক সাক্ষ্য দ্বারা প্রমাণ, পাইছেন? এটা আন্ডারলাইন করেন, ফরেনসিক সাক্ষ্য দ্বারা প্রমাণ, পার নাই? ওই যে এটা একটু বোল্ড মানে মোটা করা হয়নি, একটু আন্ডারলাইন করে নেন। সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনের মাধ্যমে ধারা 3 এর মধ্যে উল্লেখিত সাক্ষ্য এর সংজ্ঞায় শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য দ্বারা যুক্ত করা হয়েছে। উক্ত ধারার বক্তব্য অনুযায়ী যে কোনো উপাদান বা বস্তু যার রক্ত, বীর্য, চুল, শরীরের সমস্ত উপাদান, অঙ্গ বা অঙ্গের অংশ, ডিএনএ, আঙুলের ছাপ, হাতের তালুর ছাপ, আইরিশের ছাপ, পায়ের ছাপ, পাল্লা দিলেন নাকি, বা অনুরূপ অন্য কোনো উপাদান বা বস্তু যা কোনো অপরাধ সংগঠনের বিষয় প্রমাণ করে, মানে এই যে আপনার রক্ত, বীর্য, চুল, হাতের ছাপ, পায়ের ছাপ, এগুলো যদি কোনো অপরাধ সংগঠনের বিষয় কি করে প্রমাণ করে, বা উক্ত অপরাধের সাথে অপরাধী বা অপরাধের শিকার ব্যক্তির যোগসূত্র বা সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং কোন ঘটনাকে প্রমাণ বা মিথ্যা প্রমাণ করে, এই ধরনের উপাদানকে বা বস্তুকে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য বলে। তাহলে ফরেনসিক সাক্ষ্যের বাংলা কি? শারীরিক, শারীরিক সাক্ষ্য প্রমাণ বলে। তারপরে দেখেন, অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য বা ফরেনসিক সাক্ষ্য দ্বারা প্রমাণ ব্যতি রেখে আদালত কোনো ঘটনায় বিবেচনায় নিতে পারে না, অর্থাৎ দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট। তাহলে যদি আপনাকে আসে যে প্রমাণ ব্যতি রেখেই আদালত কোনো ঘটনায় বিবেচনায় নিতে পারে না, এটার উত্তর হলো আগে মৌখিক সাক্ষ্য কি সংজ্ঞা দিবেন, মৌখিক সাক্ষ্য 59 60, দালিলিক সাক্ষ্য কি সংজ্ঞা দিবেন, তারপর 61 62 63 64 65, তারপর ফরেনসিক সাক্ষ্য কি, ফরেনসিক সাক্ষ্য দ্বারা কিভাবে প্রমাণ করে সেটা, তারপরে আলোচনার পরিশেষে বলা যায় যে দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ। বুঝতে পারছেন? আমরা একের খতে চলে আসি। কি সলিমুল্লাহ কি হয়েছে? দেখেন, মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য কি? এটার উত্তর কিন্তু আমরা জানি। মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য কিনা? মূল দলিলের ফটোকপি কি প্রাথমিক সাক্ষ্য? না, মূল দলিলের ফটোকপি কি মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য কিনা কত ধারায় বলছে? 65 ধারায়। 65 ধারায় 7টা গ্রাউন্ড বলছে না, যে 7টা ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণ। এখন আপনার হাতে সময় যদি কম থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন কত ধারায়? 65 ধারায়, যে 65 ধারা অনুসারে 64 আর 65 লিখবেন। লিখবেন যে ব্যতিক্রম ছাড়া সবসময় প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, কিন্তু ব্যতিক্রম প্রেক্ষাপটে মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যেতে পারে। যেহেতু মূল দলিলের ফটোকপি হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য, তাহলে নিম্নোক্ত 7টা ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যেতে পারে। আর যদি একটু হাতে সময় থাকে তাহলে আগে 61 62 63 64 65 সবই পর্যায়ক্রমে কি লিখে দিবেন। তাহলে মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য কিনা, এই যে প্রথমে 61, তারপরে 62, ওই যে আগে যা পড়ছি হুবহু সেম উত্তর। তাহলে এটার উত্তর হচ্ছে 61 62 63 64 65, বাট অ্যাকচুয়াল উত্তর যদি সময় কম থাকে তাহলে কতটুকু লিখবো? 65, 64 আর 65। বুঝতে পারছেন? তো তাহলে যতটুকু পড়লাম দেখেন, আমরা পড়ছি যে দলিল কি, দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি। যদি বলে দলিল কি, দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি, তাহলে দলিলের সংজ্ঞা আর 61 থেকে 65। এরপরে আসে যে প্রমাণ ব্যতি রেখে আদালত কোনো ঘটনায় বিবেচনায় নিবে না।
এটা যদি আসে তাহলে মৌখিক সাক্ষ্য কি 59-60, দালিলিক সাক্ষ্য কি 61 থেকে 65, ফরেনসিক সাক্ষ্য কি, ফরেনসিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণের পদ্ধতি, তারপরে আলোচনার পরিশেষে বলা যায় যে এই ফটোকপি দ্বারা কোনো বিষয়বস্তু প্রমাণ করা যাবে কিনা। এটার উত্তর ওই অ্যাকচুয়ালি 64 আর 65, বা প্রশ্নের মার্ক বা সময় যদি থাকে তাহলে আর একটু বিস্তারিত লিখব। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের একটু বিরতি। আপনাদের অনেকের ঘুম ঘুম ভাব আসছে, ঘুম ঘুম ভাবটা কেটে যাক। 5-6 মিনিটের বিরতি, এরপর আবার শুরু করবো ইনশাল্লাহ। দেখেন, একের গ, আইনত সত্যায়ন প্রয়োজন এমন দলিল সম্পাদন প্রমাণ করার পদ্ধতি কি? আইনত সত্যায়ন প্রয়োজন দলিলের কোন সত্যায়নকারী সাক্ষী পাওয়া না গেলে তা কিভাবে প্রমাণ করা যায়? প্রথমে আমাদের জানতে হবে সত্যায়ন বা প্রত্যয়ন কি। যখন কোনো দলিল হয়, সেটা বিক্রয় দলিল হোক, দান দলিল হোক বা বন্ধকি দলিল হোক, দুইটা পক্ষ থাকে, দাতা গ্রহীতা, ক্রেতা বিক্রেতা, বন্ধক দাতা বন্ধক গ্রহীতা। এই দুই পক্ষরে বলে সম্পাদনকারী। অপরদিকে এই দান দলিলটার বা এই বিক্রয় দলিলটার কয়েকজন প্রত্যয়ন করে যে এই জিনিসটা আসলে এই দুইজনের মধ্যে ঘটছে, এদেরকে বলে প্রত্যয়নকারী সাক্ষী বা সত্যায়নকারী সাক্ষী। ধরেন, আমি যদি বিবাহের কথা বলি, মুসলিম বিবাহ বর কনের মধ্যে হয়, কিন্তু এই বিবাহের কি থাকে? সাক্ষী থাকে, যে তারা সাক্ষ্য দিচ্ছে যে এদের মধ্যে আসলেই বিবাহ হয়েছে। এখন ভবিষ্যতে যদি প্রশ্ন উঠে যে এরা আসলেই বিবাহিত কিনা বা এদের বিবাহ আসলেই হয়েছে কিনা, তখন ওই যারা সাক্ষী ছিল, প্রত্যয়নকারী সাক্ষী, তাদের মাধ্যমেই এই বিষয়বস্তুটা কি করতে হয়? প্রমাণ করতে হয়। তাহলে যখন কোন দলিল, এখন কোন কোন দলিল প্রত্যয়ন করা বা সত্যায়ন করা বাধ্যতামূলক, এটা আইনে আছে। আইনে যদি প্রত্যয়ন করা বাধ্যতামূলক হয় তাহলে অবশ্যই প্রত্যয়ন করতে হবে, এবং প্রত্যয়ন করার পরে ভবিষ্যতে যদি ওই দলিলের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠে তাহলে ওটা প্রত্যয়নকারী সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে হয়। তো এখন 68 থেকে 73 পর্যন্ত আলোচনা করছে আর কি, যে অনেক সময় দেখা যাচ্ছে যে সাক্ষী মারা গেছে, অনেক সময় দেখা যাচ্ছে সাক্ষী হারাই গেছে, অনেক সময় সাক্ষী আগে ভালো বন্ধু ছিল, এখন সে বৈরী হয়ে গেছে, এখন সে বলতে চাচ্ছে না, বা সাক্ষী দেশের বাইরে থাকে। তাহলে এই ক্ষেত্রে ওই দলিলটা প্রমাণের পদ্ধতি কি, এটা নিয়েই আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম দেখেন, আইনত সত্যায়ন প্রয়োজন এমন দলিল সম্পাদন প্রমাণ করার পদ্ধতি। সাক্ষ্য আইন 1872-এর ধারা 68 এর মধ্যে, আন্ডারলাইন করেন, 68 এর মধ্যে আইনত সত্যায়ন প্রয়োজন এমন দলিলের সম্পাদন প্রমাণ করার পদ্ধতি বর্ণিত আছে। এই জায়গা বলছে যে যে দলিল সত্যায়ন করা আইনে কি বাধ্যতামূলক, তাহলে সেই দলিলটা কিভাবে প্রমাণ করবে, এই পদ্ধতিটা আছে কোথায়? 68-তে। 68 ধারা অনুসারে যে দলিল আইন অনুযায়ী প্রত্যয়ন করা প্রয়োজন এমন দলিল সাক্ষ্য হিসেবে ব্যবহার করা প্রয়োজন হলে যদি প্রত্যয়নকারী সাক্ষীগণ, আন্ডারলাইন করেন, জীবিত থাকে, যদি কি থাকে? জীবিত থাকে, এবং আদালতের সমনের আওতার মধ্যে থাকে। শুধু জীবিত থাকলেই হবে না, তার থাকতে হবে আদালতের সমনের আওতায়, এবং সাক্ষ্য দিতে সমর্থন লেখা না, নটা কেটে দেন, সাক্ষ্য দিতে সমর্থ হয়। সাক্ষ্য দিতে কি হয়? সমর্থ হয়। তাহলে কমপক্ষে বলতেন একজন প্রত্যয়নকারী সাক্ষীকে আদালতে উপস্থিত হয়ে দলিল সম্পাদন বা দলিল দাতার স্বাক্ষর প্রমাণ করতে হবে। তাহলে এখানে বিষয়টা হলো, আপনি আপনার ভাষায় লিখবেন যে যদি আইনে দলিল সম্পাদনের বিষয় কি বাধ্যতামূলক থাকে, এবং যদি আপনার সাক্ষী জীবিত থাকে, তাহলে কয়জন সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে? একজন দ্বারা, একজন সাক্ষী দ্বারা এটা প্রমাণ করতে হবে। কত ধারায় বলছে? 68 ধারায়। উল্লেখ্য যে উইল ব্যতীত অন্য কোনো, আন্ডারলাইন করেন, উইল ব্যতীত অন্য কোনো রেজিস্টার্ড দলিলের সম্পাদনের কথা নির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে উক্ত দলিলের সম্পাদন প্রমাণ করার জন্য কোনো প্রত্যয়নকারী সাক্ষীকে তলব করার প্রয়োজন নাই। এটা, এই কথাটার অর্থ হলো, যদি কোনো দলিল আপনার রেজিস্টার্ড হয়, মানে রেজিস্ট্রেশন কৃত হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই সম্পাদনের কথা যদি কেউ অস্বীকার না করে, তাহলে আর কোনো সাক্ষীর দরকার
নাই। কিন্তু উইলের ক্ষেত্রে উইল যদি রেজিস্টার্ডও হয় তবুও কি দরকার? প্রত্যয়নকারী সাক্ষীরে দরকার। তাহলে এটা আমরা পিলির সময় আহ আমাদের যেটা ছিল আর কি, পিলির সময় আমরা পড়তাম যে কোন দলিল রেজিস্টার্ড হলেও সাক্ষীর দরকার আছে, উইল। কিন্তু অন্যান্য দলিল যদি রেজিস্টার্ড হয় তাহলে আপনার অস্বীকার না করলে দরকার নাই, কিন্তু উইল রেজিস্টার্ড হলেও দরকার আছে। জি, আচ্ছা, উইলটা কি এটা আমি একটু ব্যাখ্যা করতেছি। উইল হলো, ধরেন আপনি রবিউল সাহেব, আপনি একজনের উইল করে গেলেন। উইল হলো আপনার মৃত্যুর পর কার্যকর হবে, আপনি মারা যাওয়ার পরে উইলটা কার্যকর হবে। ধরেন আপনি আপনার ভাতিজাকে উইল করে গেলেন, এখন এই জায়গায় আপনি হচ্ছেন উইল দাতা আর ভাতিজা হলো উইল গ্রহীতা। এখন ভাই, উইলের ক্ষেত্রে একজন এক্সিকিউটর থাকে, নির্বাহক বলে, মানে পাবে উইল গ্রহীতা তো একজন, দাতা একজন, কিন্তু উইলটা কার্যকর হবে কখন? মারা যাওয়ার পর। যখন উইলটা কার্যকর হবে তখন কিন্তু উইল দাতা আর এই পৃথিবীতে নাই। এজন্য উইল করার সময় একজন নির্বাহক লাগে, মানে যারে দায়িত্ব দিয়ে যায় তার বলে নির্বাহক। আপনি নাইম গাজীরে নির্বাহক বানাই গেছেন, এক্সিকিউটর। আপনি যখন মারা যাবেন তখন এই নাইম গাজীকে উইলের মামলা করতে হবে, প্রবেট মামলা, উইলের মামলা করতে হবে জেলা জজ আদালতে। তখন আদালত সবকিছু বিবেচনা, সবকিছু দেখে টেকে উইল আপনার ভাতিজারে তার সম্পত্তি কি বোঝাই দেবে। এই হলো আপনার উইল কার্যকর করার পদ্ধতি। তাহলে এখন মারা যাওয়ার পরে যদি প্রশ্ন ওঠে যে আসলেই রবিউল সাহেব উইল করছে কিনা, উইল যদিও রেজিস্টার্ড তথাপি কি লাগবে? সাক্ষীদের লাগবে। অর্থাৎ উইল এবং দানের মধ্যে মূল পার্থক্য হলো উইল আপনি করার সাথে সাথেই কার্যকর হয় না, উইল কার্যকর হয় মারা যাওয়ার পরে, আর দান কার্যকর হয় সাথে সাথে, দান কার্যকর হয় সাথে সাথে। বুঝতে পারছেন? তাহলে 68 ধারার মূল বিষয়বস্তু হলো দলিল প্রত্যয়ন করা যে ক্ষেত্রে বাধ্যতামূলক, সেক্ষেত্রে দলিল সত্যায়নের প্রশ্ন যদি উঠে প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগবে? একজনের। আর দলিলটা যদি রেজিস্টার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে যদি অস্বীকার না করে কাউরে দরকার নাই। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি আইনত সত্যায়ন প্রয়োজন দলিলের কোন সত্যায়নকারী সাক্ষী পাওয়া না গেলে। দেখেন, এটা হলো যে যার সত্যায়ন করা প্রয়োজন, মানে সরি, ওই প্রমাণ করতে হবে এখন কোন সাক্ষীরে পাওয়া যাচ্ছে না, সাক্ষী ধরেন মারা গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাইলে কেমনে প্রমাণ করবে? দেখে, সাক্ষ্য আইন 1872 69 ধারায় প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া না গেলে কিভাবে দলিল প্রমাণ করতে হবে এর বিধান আলোচনা করা হয়েছে। ধারা 69 অনুসারে প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া না গেলে, আন্ডারলাইন করেন, প্রত্যয়নকারী সাক্ষী কি পাওয়া না গেলে সেক্ষেত্রে অবশ্যই প্রমাণ করতে হবে যে প্রত্যয়নকারী সাক্ষীদের মধ্যে কমপক্ষে, আন্ডারলাইন করেন, কমপক্ষে একজনের, কয়জনের? কমপক্ষে একজনের সেই ব্যক্তির হাতের লেখা, মানে ওই যে যে সাক্ষী তার কি হাতের লেখা, আর যে ব্যক্তি দলিলটি সম্পাদন করেছে, সম্পাদন করছে মানে ক্রেতা বিক্রেতা যাই হোক, তার স্বাক্ষর, তার হাতের লেখা। তাহলে যদি প্রশ্ন উঠে যে এই বিক্রয় দলিলটা, এই জমিটা আদৌ বিক্রি করা হয়েছে কিনা, প্রশ্ন উঠছে, তাইলে ধরেন প্রশ্ন উঠলে তাইলে সাক্ষীদের পাওয়া যাচ্ছে না, সাক্ষীরা মারা গেছে, তাহলে সেই ক্ষেত্রে সাক্ষীর কি লাগবে? হাতের লেখা, আর সম্পাদনকারীদের হাতের লেখা। এই দুই হাতের লেখা মিলাইয়া আদালত সিদ্ধান্ত দিতে পারে। তাহলে 68 ধারায় হলো যখন প্রত্যয়নকারী সাক্ষী কি থাকে? জীবিত থাকে। আর 69 ধারায় যখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই হলো আমাদের এটার অংশ, মানে একের গড় উত্তর এতটুকুই। এই যে দেখেন, আইনত সত্যায়ন প্রয়োজন এমন দলিল সম্পাদন করার প্রমাণ করার পদ্ধতি কি পাইছি, কত? 68। আইনত সত্যায়ন প্রয়োজন দলিলের কোন সত্যায়নকারী সাক্ষী পাওয়া না গেলে তা কিভাবে প্রমাণ করা যায়, কত? 69। ধারা 70টা একটু লেখেন, ধারা 70 জায়গায় একটু জেনে জেনে রাখেন আর কি।
দেখেন, কোন দলিল সম্পাদনের বিষয়, কোন দলিল সম্পাদনের বিষয় সম্পাদনকারী কর্তৃক স্বীকৃত হলে উক্ত দলিল প্রমাণের প্রয়োজন নেই। কোন দলিল সম্পাদনের বিষয় সম্পাদনকারী কর্তৃক স্বীকৃত হলে তার কিসের দরকার নাই, প্রমাণের প্রয়োজন নাই। এটা বলছে কত ধারায়, 70 ধারায়। বুঝতে পারছেন? কোন প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, রুপি আপনি একটা প্রশ্ন করতে চাইছিলেন, রুপি প্রশ্ন করেন, আনমিউট করে দিছি, বলেন। স্যার, 63 ধারায় যেখানে মাধ্যমিক সাক্ষ্য গণ্য হবে, যে মানে 5টা এর কথা বলা আছে স্যার, ওইখানে ওই একটা পয়েন্ট আছে, দলিলের প্রতিলিপি যে পক্ষ সম্পাদন করেনি তার বিরুদ্ধে। স্যার, এটা আমি একটু বুঝিনি এই point। এটা বুঝেন নাই তাই? এটা হলো এরকম স্যার, যে হ্যাঁ। ধরেন আপনি ব্যাংকে গিয়ে চেক দেন, চেক 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 লিখে টাকা তুলি না আমরা, চেকটা আমি স্বাক্ষর করতেছি, এটা আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য মানে আমার চেক আমার ক্ষেত্রে কি প্রাথমিক সাক্ষ্য। কিন্তু চেকটা যখন চলে যাচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের কাছে, তখন ব্যাংকের ক্ষেত্রে এটা কি মাধ্যমিক সাক্ষ্য। এটা মনে রাখেন, মানে আমার স্বাক্ষরিত দলিল আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু ওই দলিলের বিষয়বস্তু যদি অন্য কেউ দাবি করে সেটা তার ক্ষেত্রে কি মাধ্যমিক সাক্ষ্য। এতটুকু মনে রাখলেই হবে। অথবা রূপী আপনি আপনার বান্ধবীর সাথে, আপনি আপনার একটা মোটরসাইকেল আপনার বান্ধবীকে লিখে দিলেন, বিনিময়ে আপনার বান্ধবীর একটা স্কুটি আপনাকে লিখে দিল। এখন আপনি যে মোটরসাইকেলটা দিছেন, দান করে দিছেন বা তারা গিফট করছেন, এই দান দলিলটা লিখে, এই দান দলিলের দাতা আপনি, গ্রহীতা আপনার বান্ধবী, এবং এই দান দলিলে আপনার সিগনেচার আছে। তাহলে এই দান দলিলটা আপনার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু এটা বান্ধবীর কাছে আছে, বান্ধবীর ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য। আবার আপনার বান্ধবী যে স্কুটিটা আপনাকে দান করেছে, ওই দান দলিলের দাতা আপনার বান্ধবী আর গ্রহীতা হলেন আপনি, কিন্তু ওই দান দলিলটা আছে আপনার ক্ষেত্রে, আপনার কাছে। তাহলে উনি তো সিগনেচার করছে, এটা উনার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, আপনার ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য। আর যদি না বুঝেন, এত বিস্তারিত বোঝার দরকার নাই, ওই যা প্রতিলিপি থাকলেই হবে। যতটুকু বুঝাইছি এতটুকু মনে রাখেন যে চেক যে সিগনেচার করে তার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, বাট যার কাছে আছে তার ক্ষেত্রে কি মাধ্যমিক সাক্ষ্য। বুঝছেন রূপী? স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর একটা কথা, যদিও আপনাদের লিখিততে দরকার নাই তারপরেও বুঝাই দিই। প্রাথমিক সাক্ষ্য তো 62 ধারায় নাকি? এখন এই প্রাথমিক সাক্ষ্যটা ধরেন আইন পাঠের 10,000 কপি সারা বাংলাদেশে আছে। ওই আইন পাঠের ধরেন 8ম সংস্করণের 10,000 কপি সারা বাংলাদেশে আছে। এই 10,000 কপি হলো প্রাথমিক সাক্ষ্য। কিন্তু যে কপিটা জাহাঙ্গীর আলম স্যারের সাথে কাছে আছে, একটা মেইন কপি তো জাহাঙ্গীর আলম স্যারের কাছে আছে নাকি? তাহলে ওই মেইন কপিটার সাথে যদি এই 10,000 কপির তুলনা করেন, তাহলে এইটা হলো প্রাথমিক, আর ওই 10,000 হলো মাধ্যমিক। কিন্তু যখন মেইন কপির সাথে না, ওই 10,000 কপি একটার সাথে আর একটার তুলনা করা হচ্ছে, তখন প্রত্যেকটাই প্রাথমিক।
মাফ করে দেন, আমি কইছিলাম এই কপি আমি ক্ষমা প্রার্থী। দেখেন, আচ্ছা, তো তাহলে মূল বিষয়টা হলো, ধরেন প্রথম আলোর 5 লাখ কপি সারা বাংলাদেশে প্রতিদিন প্রকাশিত হয়। এখন প্রথম আলোর 5 লাখ কপি হলো একটার সাথে আর একটা তুলনা যদি করেন প্রাথমিক সাক্ষ্য, কিন্তু যে কপিটা প্রথম আলোর মেইন কপি ওইটার সাথে যখন এই 5 লাখের তুলনা করবেন তখন এই 5 লাখ হলো মাধ্যমিক আর ওইটা হচ্ছে প্রাথমিক। যাই হোক, দেখেন আমরা চলে আসি উইটনেসেস আর দ্য আইস এন্ড ইয়ার্স অফ জাস্টিস। উইটনেসেস আর দ্য আইস এন্ড ইয়ার্স অফ জাস্টিস, এটার অর্থ হলো যে একটা আপনার দেওয়ানি বা ফৌজদারি মামলা প্রমাণের প্রাণ হচ্ছে তার সাক্ষী। একটা মামলায় ন্যায় বিচারের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা কি? সাক্ষ্য। কোন মামলা প্রমাণ করা যায় কিসের মাধ্যমে? সাক্ষ্যের মাধ্যমে। অর্থাৎ আপনি যতই মুখ দিয়ে দাবি করেন যে অমুক অমুককে হত্যা করছে, অমুক অমুক আমার টাকা নিয়ে গেছে, আপনি তো মামলা সাথে সাথে কোর্টে গিয়ে দায়ের করলেন, কিন্তু আপনি দায়ের করার সাথে সাথেই তো প্রতিকার পাবেন না। এটা প্রমাণ করতে হবে আপনাকে কিসের মাধ্যমে? সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। এই কারণে বলছে উইটনেসেস আর দ্য আইস এন্ড ইয়ার্স অফ জাস্টিস। আর এখানে আমাদের ওই সাক্ষ্য আইনের 134 ধারা একটা কথা আছে যে একটা মামলা প্রমাণ করতে কয়জন সাক্ষীর দরকার। একটা মামলা প্রমাণ করতে নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর দরকার নাই। এটা একজনও প্রমাণ করতে পারে, এটা 100 জনও প্রমাণ করতে পারে। বুঝতে পারছেন? এটা নির্ভর করে সাক্ষ্যের মানের উপর, ওই সাক্ষী কি খণ্ডানো গেছে কিনা। অর্থাৎ সাক্ষী তো আদালতে এসে সাক্ষ্য দিবে, এটা তো সে যা খুশি তাই বললো। এখন আপনার কাছে মনে হলো স্যার সাক্ষী যদি এসে মিথ্যা সাক্ষ্য দিয়ে যায়, ভাই সাক্ষী তো যা এসে তা বলবে, কিন্তু সাক্ষীর মান বিশুদ্ধ আছে কিনা এটার হাতিয়ার তো কি? জেরা। জেরার সময় যদি তারে খণ্ডানো যায় তাহলে সে জবানবন্দিতে যা বললো আর কোনো মূল্য নাই। এখন 100 জন সাক্ষী এসে সাক্ষ্য দিল, কিন্তু প্রতিজনই জেরায় তারে খণ্ডানো গেছে, কোনো মূল্য নাই। কিন্তু একজন সাক্ষী সাক্ষ্য দিছে কিন্তু তারে জেরায় খণ্ডানো যায় নাই, তাহলে একজনের মাধ্যমে মামলা প্রমাণ করা যাবে। বুঝতে পারছেন? সো এটা আমরা একটু যদি দেখি, দেখেন কোন দেওয়ানি বা ফৌজদারি মামলায় প্রমাণের প্রাণ হচ্ছে সাক্ষী। সাক্ষী না থাকলে কোনো মামলায় প্রমাণ করা যেত না। সাক্ষীদের সক্রিয় অংশগ্রহণ না থাকলে কোনো মামলারই যুক্তিসঙ্গত সমাধান আসবে না, যার ফলে মামলার পক্ষ তার অধিকার থেকে বঞ্চিত হবে। আদালতে মামলার পক্ষসমূহ তাদের দাবি নিয়ে আসে। শুধুমাত্র পক্ষসমূহের বক্তব্য শুনে সবসময় আদালতের পক্ষে যুক্তিসঙ্গত সিদ্ধান্তে আসা কি হয় না? সম্ভব হয় না। সেক্ষেত্রে মামলার সাক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে মামলার পক্ষসমূহের দাবি যথেষ্ট শক্তিশালী হয়, কিন্তু সাক্ষী ছাড়া সেসব দাবি প্রতিষ্ঠিত করা পুরোপুরি কি অসম্ভব। সাক্ষীরা তাদের সাক্ষ্য দ্বারা আদালতকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাইতে সাহায্য করে। এমনকি একটা জিনিস এভাবে চিন্তা করেন, মামলার এফআইআর পড়ে এজাহার পড়ে আদালতের জানে যে অমুকই হত্যা করছে, কিন্তু এটা কোনো সাক্ষ্য দিয়ে প্রমাণ করা সম্ভব হয়নি, তাহলে কিন্তু সাজা দিতে পারবে না। বুঝতে পারছেন? তার মানে আপনি মামলা প্রাথমিকভাবে যাই হোক না কেন, এটা প্রমাণের পদ্ধতি কি? সাক্ষ্য। সাক্ষীরা তাদের সাক্ষ্য দ্বারা আদালতকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। কোন মামলায় বিচারক তার ব্যক্তিগত উপলব্ধি ব্যবহার করে মামলার সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না, অর্থাৎ উনি ওনার ব্যক্তিগত ধারণা দিয়ে কোনো কিছু দিতে পারবে না। এজন্য তাকে নির্ভর করতে হয় মামলার সাক্ষীদের উপর। সাক্ষীদের চোখ দিয়ে তিনি সবসময় দেখার চেষ্টা করেন, মানে এই চোখটা কার চোখ? সাক্ষীদের চোখ, এবং তাদের কান দিয়ে শোনার চেষ্টা করেন। এখন আবার কেউ বলেন না যে স্যার সাক্ষী যদি অন্ধ হয়, আবার সাক্ষী যদি কানে কম শোনে। এভাবেই ন্যায় বিচার প্রতিষ্ঠার এটা রূপক অর্থে ব্যবহার করছে, মানে সাক্ষীর চোখ হলো বিচারকের চোখ, আর সাক্ষীর কান হলো বিচারকের কান। এভাবেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি সামনে এগোতে থাকেন। তাই ইংরেজ দার্শনিক ও আইনজীবী জেরমি বেনথাম বলেছেন, উইটনেসেস আর দ্য আইস এন্ড ইয়ার অফ জাস্টিস। বুঝতে পারছেন উক্তিটি কি? যথা কি আরিফ সাহেব? আইস আর ইয়ার্স দেখা অনেক সময় বলতে হবে, শোনাও বলতে হবে, এরকম বিষয়। দেখা অনেক সময় ভুল হইতে পারে, শোনাও অনেক সময় ভুল হইতে পারে, রূপাও তো ভুল হইতে পারে, সোনা রূপা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আপনি বোধহয় আমার কথা বুঝেন নাই। সাক্ষী যা বলবে তাই কি আদালত বিশ্বাস করবে?
তারে তো জেরা করবে, জেরা কইরা আর শুধু একটা মামলায় রায় অনেক কিছু বিবেচনা করে দেয়। সাক্ষীর উপর না। এজাহারে কি বলছে, সাক্ষীরা কি বলছে, তদন্ত প্রতিবেদনে Yes. কি আসছে, পোস্টমর্টেম রিপোর্টে Yes. কি আসছে, সব কিছু বিবেচনা করে এক সূত্রে গাথায় গেথে তারপরে কি সিদ্ধান্তটা দিয়ে থাকে, রায়টা দিয়ে থাকে। এ হলো কথা। আচ্ছা, আমরা চলে এসে একের উয়া। কখন এবং কোন পরিস্থিতিতে দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে বর্জন করে? কখন এবং কোন পরিস্থিতিতে দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যরে কি করে? বর্জন করে। বা দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত হতে পারে কি? তাই হবে ভাষাটা, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক স্বাক্ষরিত লেখা আছে না, সাক্ষ্য হবে, মৌখিক সাক্ষ্য বর্জিত হবে। বর্জিত হতে পারে কি? এখানে বলছে যে কখন এবং কোন পরিস্থিতিতে দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে কি করে? বর্জন করে। মানে আমরা তো জানি 59 ধারায় একটা কথা আছে যে দলিলের বিষয়বস্তু ছাড়া সব সময় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। এখন এই জায়গা জিজ্ঞেস করছে যে কখন এবং কোন পরিস্থিতিতে দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যরে কি করে? বর্জন করে। তাইলে এখানে কোনো উত্তর জানার আগে আমরা এটা বলতে পারি যে যে ক্ষেত্রে দালিলিক সাক্ষ্য আছে সেক্ষেত্রে ওইটা কি দ্বারাই প্রমাণ করতে হবে? দালিলিক সাক্ষ্য দ্বারাই প্রমাণ করতে হবে। ওই জায়গা মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। তো তারপরে আমরা উত্তর একটু পড়ি আসেন। দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যকে বর্জন। সাক্ষ্য আইনের 61 ধারায় বলা হয়েছে কোন দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। 61 ধারা তো আমরা জানি না, কোন দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। কিন্তু 64 ধারা অনুযায়ী ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। কিন্তু 64 ধারায় বলছে যে ব্যতিক্রম ছাড়া সবসময় প্রমাণ করতে হবে কি দ্বারা? প্রাথমিক সাক্ষ্য দ্বারা। অর্থাৎ স্বাভাবিক নিয়মে প্রাথমিক সাক্ষ্য দলিল প্রমাণের সর্বোত্তম উপায়। ব্যতিক্রম ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য কি? বিকল্প উপায়। অন্যদিকে দেখেন ধারা 59 অনুযায়ী দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। 59 দ্বারা আমরা জানি না যে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় কি দ্বারা প্রমাণ করা যাবে? মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। একই বিষয় নির্দেশ করে সাক্ষ্য আইনের 6ষ্ঠ অধ্যায়ের শিরোনামে বলা আছে, আন্ডারলাইন করেন, সাক্ষ্য আইনের 6ষ্ঠ অধ্যায়ের শিরোনামে বলা হয়েছে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত। সাক্ষ্য আইনের 6ষ্ঠ অধ্যায় হলো আপনার ওই 91 থেকে 100 ধারা। তো এই 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 এটা আমরা প্রিলিতেও পড়ি নাই, 91 থেকে 100 প্রিলিতেও পড়ি নাই। বাট এই জায়গার একটা প্রশ্ন লিখিততে আসতে হবে। সাক্ষ্য আইনের 6ষ্ঠ অধ্যায়ের টাইটেলই হলো দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। নিম্নলিখিত ক্ষেত্রে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যকে বর্জন করা যায়। কোন কোন ক্ষেত্রে এটা আমরা একটু দেখবো। দেখেন প্রথমে দেখেন ধারা 91 অনুসারে, আন্ডারলাইন করেন, ধারা 91 অনুসারে যে সকল লেনদেন বা হস্তান্তর দলিল আকারে লিপিবদ্ধ করা আইন অনুসারে বাধ্যতামূলক। এই জায়গা বলছে যে সকল লেনদেন বা হস্তান্তর দলিল আকারে লিপিবদ্ধ করা বাধ্যতামূলক। আপনারা কি একটা লেনদেনের কথা বলতে পারেন যে এটা দলিল আকারে লিপিবদ্ধ করা বাধ্যতামূলক? জমি বিক্রয় চুক্তি, স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি, এটা দলিল আকারে লিপিবদ্ধ করা কি বাধ্যতামূলক না ভাই? বাধ্যতামূলক। এবং পক্ষগণ তা লিখিত আকারে প্রকাশ করেছে। অর্থাৎ যে দলিল বা যে হস্তান্তর দলিল আকারে লিপিবদ্ধ করা বাধ্যতামূলক এবং পক্ষগণ সেটা কি লিখিত আকারে
প্রকাশ করেছে, মানে তারা দলিল আকারে লিপিবদ্ধ করেছে, সেই সকল ক্ষেত্রে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত হয়। সেই ক্ষেত্রে যদি ওই দলিল নিয়ে কোনো মামলা হয়, ধরেন কার্য সম্পাদনের মামলা, তাহলে অবশ্যই দালিলিক সাক্ষ্যকেই উপস্থাপন করতে হবে। মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না, বললে হবে না যে ওনার অমুক অমুকের মাঝে বিক্রি কথা হয়েছিল আমি শুনছি, এই জায়গায় এই কথা বললে কি হবে না, কাজ হবে না। তাইলে এই কথার 91 ধারায় বলছে যে ক্ষেত্রে কোনো লেনদেন বা হস্তান্তর দলিল আকারে লিপিবদ্ধ করা কি বাধ্যতামূলক, এবং পক্ষগণ লিপিবদ্ধ করছে, এই রিলেটেড যদি কোনো মামলা হয় তাহলে ওই দলিলকেই উপস্থাপন করতে হবে। মৌখিক সাক্ষ্য দিলে কি হবে না, কাজ হবে না। এ সকল ক্ষেত্রে দালিলিক সাক্ষ্য প্রদান করতে হবে, মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে। তাহলে আমার 91 ধারা আমি একটু বলে যাই, এগুলো পড়তে গেলে আপনার কাছে একটু জটিল লাগবে, বাট আমি বুঝাই দিচ্ছি। এইভাবে লিখবেন, যে ক্ষেত্রে কোনো হস্তান্তর বা লেনদেন আইনত লিপিবদ্ধ করা বাধ্যতামূলক, কোনো পক্ষ যদি লিপিবদ্ধ করে এবং ভবিষ্যতে রিলেটেড যদি কোনো মামলা হয় তাহলে ওই দলিলকেই উপস্থাপন করতে হবে, মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। ধারা 92 অনুযায়ী দেখেন, কোন চুক্তি বা সম্পত্তি আদান প্রদানের শর্তাবলী বা অন্য কোনো বিষয় যা দলিল আকারে লিপিবদ্ধ করা আইনত প্রয়োজন। আগেরটা ছিল বাধ্যতামূলক, এটা বলছে কোন চুক্তি বা সম্পত্তি আদান প্রদানের শর্তাবলী বা অন্য কোনো বিষয় যা দলিল আকারে লিপিবদ্ধ করা আইনত কি প্রয়োজন, তা যদি লিপিবদ্ধ করা হয় তাহলে উক্ত দলিলের কোনো পরিবর্তন বা সংযোজন বিয়োজনের উদ্দেশ্যে মৌখিক বক্তব্য গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ বিষয়টা এরকম যে কোনো দলিল বা কোনো ওই সম্পত্তি হস্তান্তরের চুক্তি মৌখিক আকারে লিখিত আকারে লিপিবদ্ধ করা প্রয়োজন, এবং তা যদি লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়, আগের মতোই, আগেরটা ছিল বাধ্যতামূলক আর এই জায়গায় বলছে প্রয়োজন। ভবিষ্যতে যদি ওই চুক্তি বা ওই দলিলের কোনো সংযোজন বিয়োজন, সংযোজন মানে যুক্ত করা, বিয়োজন মানে কি বাদ দেওয়া, প্রয়োজন হয়, ওই যে দলিল সংশোধনের মামলা, দলিল সংশোধনের মামলা কেন করে ভুল থাকলে, তাহলে ওই জায়গায় ওই দলিলেরই প্রয়োজন, এই জায়গায় মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। তাহলে 91 এর বিষয়বস্তু হলো বাধ্যতামূলক ছিল যে সকল দলিল, আর এই জায়গা হলো যে সকল দলিল আইনত লিখিতভাবে লিপিবদ্ধ করা প্রয়োজন, করা হলে সংযোজন বিয়োজনের ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। ধারা 93 অনুযায়ী যখন কোনো দলিলে, আন্ডারলাইন করেন, ব্যবহৃত ভাষা সাধারণ দৃষ্টিতে দ্ব্যর্থবোধক বা ত্রুটিপূর্ণ হয়, মানে দলিলে যে ভাষা ব্যবহার করছে সেটা দ্ব্যর্থবোধক, বা দ্ব্যর্থবোধক মানে অস্পষ্ট, দ্ব্যর্থবোধকের মানে বোঝা যাচ্ছে না, জি, ত্রুটিপূর্ণ হয়, তখন যে ঘটনাবলী দ্বারা এই অর্থ বোধগম্য হবে বা ত্রুটি দূর হবে সেই রূপ মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না। অর্থাৎ যদি কোনো দলিলের ভাষা জটিল, যদি কোনো দলিলের ভাষা ত্রুটিপূর্ণ হয়, আপনি যদি ওই দলিলের ভাষা সহজ সরল করতে চান, তাহলে কি দলিল দ্বারা সহজ সরল করতে চান সেই দলিলই দেখাইতে হবে, যাকে মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। তাহলে দলিলের ভাষা যদি দ্ব্যর্থবোধক হয়, দলিলের ভাষা যদি ত্রুটিপূর্ণ হয়, যদি এই দ্ব্যর্থবোধকতা বা এই ত্রুটিপূর্ণতা দূর করতে চান তাহলে দলিলিক সাক্ষ্যই দরকার, এই জায়গায় মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা 3টা ধারা পড়ছি। 91তে বলছে যে ক্ষেত্রে কোনো লেনদেন বা হস্তান্তর লিপিবদ্ধ করা প্রয়োজন, লিপিবদ্ধ করা হলে সেই ক্ষেত্রে ওই হস্তান্তর রিলেটেড বা ওই দলিল রিলেটেড কোনো প্রশ্ন উত্থাপিত হলে ওই দলিলকেই দরকার, মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। 92তে পড়ছি কোন সম্পত্তি হস্তান্তর, বিক্রি, বেচাকেনা, চুক্তি এগুলা যদি লিখিত আকারে লিপিবদ্ধ করা প্রয়োজন হয় এবং যদি তা করা হয় তাহলে ওই চুক্তি বা ওই হস্তান্তরের কোনো সংযোজন বিয়োজনের ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। 93তে পড়লাম কোন দলিল অথবা কোন চুক্তির ব্যবহৃত ভাষা যদি দ্ব্যর্থবোধক বা ত্রুটিপূর্ণ হয়, তখন এই দ্ব্যর্থবোধক বা ত্রুটিপূর্ণতা যদি দূর করতে চান তাহলে কি দরকার, ওই দলিলের মাধ্যমেই দূর করতে হবে, মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। ধারা 94 দেখেন, যখন কোন দলিলের ভাষা, আন্ডারলাইন করেন, সরল ও স্পষ্ট, আগেরটা ছিল কি দ্ব্যর্থবোধক আর ত্রুটিপূর্ণ, আর এটা কি সরল ও স্পষ্ট, এবং তা বিদ্যমান কোন বিষয়াবলীর প্রতি সঠিকভাবে প্রযোজ্য হয়, তখন মৌখিক সাক্ষ্য দ্বারা বিপরীত কিছু বোঝানো হয়েছে এরূপ বলার অনুমতি দেওয়া যাবে না, হবে না। কোন
দলিলের ভাষা সরল এবং স্পষ্ট, এবং এটা ঠিকঠাক ভাবেই প্রযোজ্য হচ্ছে, তখন মৌখিক সাক্ষ্য দিয়ে বলা যাবে না যে এটা দ্বারা বিপরীত কিছু বোঝানো হচ্ছে। দলিলের ভাষা যা আছে তাই বোঝাবে, এটা দ্বারা মৌখিক সাক্ষ্য দ্বারা ভিন্ন কিছু ব্যাখ্যা করা যাবে না। আবার বলি, যখন কোনো দলিলের ভাষা সরল ও স্পষ্ট এবং তা বিদ্যমান কোনো বিষয়গুলির প্রতি সঠিকভাবে প্রযোজ্য হয়, সরল স্পষ্ট এবং কোনো বিষয়ের প্রতি সঠিকভাবে প্রযোজ্য হচ্ছে, সেই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দ্বারা বিপরীত কিছু বোঝানো যাবে না। তাহলে আপনি এটা কিওয়ার্ড আকারে মনে রাখবেন, এক এক কথা দিয়ে উপস্থাপন করা বাধ্যতামূলক, মানে দলিল আকারে লিপিবদ্ধ করা বাধ্যতামূলক হলে 91, লিখিত আকারে যে প্রয়োজন হলে সংযোজন বিয়োজন এটা কত 92, দ্ব্যর্থবোধক হইলে 93, সহজ সরল হইলে কত 94। তারপরে দেখেন, উপরের আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে উল্লেখিত ধারাগুলো একটি নীতির উপর প্রতিষ্ঠিত, আর তা হলো দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। মূলত ধারাগুলো দ্বারা দালিলিক সাক্ষ্যের মাধ্যমে মৌখিক সাক্ষ্যকে অগ্রহণযোগ্য করা হয়েছে। পরিশেষে বলা যায় যে যেখানে আইন অনুযায়ী দলিল দিয়ে কোনো বিষয় প্রমাণ করতে হয় সেখানে মৌখিক সাক্ষ্য অচল। তাহলে এটা বলতেছে যে যে জায়গা দলিল দিয়েই কোনো বিষয় প্রমাণ করতে হবে সেখানে দলিলই দেখাইতে হবে, সেখানে মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। সো তাহলে আমার মনে রাখতে হবে, যদি প্রশ্ন আসে যে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, তাহলে আমার মূলত আলোচনা করবেন ওই 61 ধারা, 59 ধারা, তারপরে চলে আসবো 91, 92, 93, 94। জি, কোনো প্রশ্ন আছে? একটু জটিল লাগতে পারে, বাট বাসায় যে একবার দেখে ফেলবেন, আজকেই দেখে ফেলবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, ব্যতিক্রম সহ ধারণাটি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর আলোকে ব্যাখ্যা করুন। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এই কথাটার অর্থ কি? ওরাল শব্দের অর্থ মৌখিক, এভিডেন্স মানে কি সাক্ষ্য, মাস্ট বি ডিরেক্ট মানে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে। এটা ব্যতিক্রম সহ আলোচনা করতে বলছে। এটার এই প্রশ্নটা গতবার আসছে এবং আমি আপনাদের শিখাইছিলাম ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এটা আসলে উত্তর যা লিখবেন ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট ব্যতিক্রম সহ আলোচনা করতে বললেও কি তাই লিখতে হবে। এখন শিখাই দেবো, তার আগে আমরা একটু পড়ি। দেখেন, আদালতে কোন কোন বিষয়ে মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে সে সম্পর্কে সাক্ষ্য আইনের 60 ধারায় আলোচনা করা হয়েছে। 60 ধারায় বলা হয়েছে যে মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, অর্থাৎ মৌখিক সাক্ষ্য প্রদানকারী সাক্ষী যে বিষয়ে দেখা যেতে পারে সেটা কি দেখেছে, যে বিষয়ে শ্রবণ করা যেতে পারে সে বিষয় কি শ্রবণ করেছে, এবং যে বিষয় ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যেতে পারে সেই বিষয় উপলব্ধি বা অনুভব করেছে। তাহলে 60 ধারার বিষয়বস্তু হলো যে যা সে দেখার তার দেখতে হবে, যার সে শোনার শুনতে হবে, ইন্দ্রিয় দ্বারা অনুভব করা, অনিন্দ্রিয় দ্বারা অনুভব করে তারপরে আদালতে সে সাক্ষ্য দিলে এটারই বলে প্রত্যক্ষ সাক্ষ্য। এখন আমাদের প্রশ্নে জানতে চাইছে যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এর ব্যতিক্রম, মানে কখন প্রত্যক্ষ না হইলেও মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে। এটার উল্টা করলে বলা যায় যে কখন পরোক্ষ সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে বা কখন শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে। এখন আপনাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করতে পারে, শোনা সাক্ষ্যর একটু পার্থক্য বুঝেন। আমি দেখছি আরিফ সাহেব একজনকে হত্যা করছে, এটা প্রত্যক্ষ সাক্ষ্য। আমি যদি আদালতে বলি, বা আমি দেখি নাই কিন্তু আমি শুনছি যে আরিফ সাহেব একজনকে গালিগালাজ করতেছে আর একজন চিৎকার করতেছে, মানে আমার দেখার সুযোগ ছিল না, আমি এই জায়গায় আছি, ঘটনা করতেছে নিচে, কিন্তু আমি লোকজনের কি শুনতেছি, চিৎকার শুনতেছি। এটা যদিও আমি শুনতেছি, এটা কিন্তু প্রত্যক্ষ সাক্ষ্য, এটা শোনা সাক্ষ্য না, কারণ আমার শোনার সুযোগ ছিল, শুনছি। বাট আমি যদি অন্য কারো কাছ থেকে শুনি, আমার যদি আরিফ সাহেব এসে বা শওকত আলম সাহেব এসে বলছে অমুক তমুক রে এই কাজ করছে, আর একজনের মুখ থেকে শুনতেছি, তখন এটাকে বলে কি শোনা সাক্ষ্য। বুঝতে পারছেন?
তো এই শোনা সাক্ষ্যের আর অনেকগুলো নাম আছে, জনশ্রুত সাক্ষ্য, শ্রুত সাক্ষ্য, শোনা সাক্ষ্য, হিয়ার্স এভিডেন্স, পরোক্ষ সাক্ষ্য। বুঝতে পারছেন? তাহলে এই শোনা সাক্ষ্য বা জনশ্রুত সাক্ষ্য এটা কিন্তু 60 ধারায় গ্রহণযোগ্য না। তাহলে এটা গ্রহণযোগ্য কখন? আমরা চলে আসেন এই যে একের এই জায়গা উত্তরে যে ব্যতিক্রম শ্রুত সাক্ষ্য সম্পর্কে আলোচনা করতে হবে। সো এটা এই জায়গা আলোচনা না করে আমরা ওই যে আরেকটা প্রশ্ন আছে ওখানে আলোচনা করবো। ওই যে দেখেন সতে বলছে কি যে শ্রুত সাক্ষ্য বা হিয়ার্স এভিডেন্স বলতে কি বোঝায়? শ্রুত সাক্ষ্য আদালতে কি গ্রহণীয়, শ্রুত সাক্ষ্য গ্রহণযোগ্য কিনা, এটাই হলো ওইটার কি ব্যতিক্রম। আচ্ছা, আলোচনা করুন। তাহলে আমরা চলে আসি, এই যে দেখেন শ্রুত সাক্ষ্য, শোনা সাক্ষ্য অথবা কি হিয়ার্স এভিডেন্স। এটারে একটু লিখে রাখেন, জনশ্রুত সাক্ষ্য বলে। জনশ্রুত কি সাক্ষ্য? জনশ্রুত। আচ্ছা, তো দেখেন আদালত কোন কোন বিষয়ে মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে সেই বিষয়ে সাক্ষ্য আইনে 60 ধারায় আলোচনা করা হয়েছে। 60 ধারায় বলা হয়েছে যে মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ মৌখিক সাক্ষ্য প্রদানকারী সাক্ষী যে বিষয়ে দেখা যেতে পারে সেই বিষয়ের সাথে দেখেছে, যে বিষয়ে শ্রবণ করা যেতে পারে সেই বিষয়ে কি শ্রবণ করেছে, যে বিষয় ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যেতে পারে সে তা উপলব্ধি বা অনুভব করেছে। অন্যদিকে সাক্ষী সংঘটিত হতে দেখে নাই। এই যে দেখেন, সাক্ষী কি সংগঠিত হতে দেখে নাই, বা নিজ কানে শোনে নাই, বা নিজ ইন্দ্রিয় দ্বারা অনুভব করে নাই, এমন কোন বিষয় সাক্ষ্য প্রদান করাই হলো জনশ্রুত সাক্ষ্য বা হিয়ার্স এভিডেন্স। বুঝতে পারছেন? তাহলে সাক্ষী যেটা দেখে নাই, যেটা শোনে নাই, যেটা ইন্দ্রিয় দ্বারা কি অনুভব করে নাই, এরকম কোন বিষয় যদি সে এসে বলে তাহলে সেটারে কি বলে? জনশ্রুত সাক্ষ্য অথবা হিয়ার্সে এভিডেন্স। আমরা এখানে একটা দারুণ উদাহরণ আছে, দেখেন এই উদাহরণ আমরা প্রিলিতেও পড়েছিলাম। এই উদাহরণটা যদি একটু পড়ি, দেখেন বদরুলকে জখম করে হত্যার জন্য আরিফ অভিযুক্ত। আরিফ হত্যা করছে কারে? বদরুলকে। চন্দন, ডিউক, ইমরান, ফখরুল, গামা হলো সাক্ষী। তাহলে আরিফ সাহেব যে হত্যা করছে এই হত্যাকাণ্ডের সাক্ষী কয়জন? চন্দন, ডিউক, ইমরান, ফখরুল আর গামা। চন্দন বলে যে সে দেখেছে আরিফ বদরুলকে জখম করতে। চন্দন আদালতে বলতেছে যে ওনার আমি নিজে দেখছি আরিফ সাহেব বদরুলকে জখম করছে। তাহলে এটা কি সাক্ষ্য? প্রত্যক্ষ, সে নিজে দেখছে। ডিউক বলে যে সে বদরুলের চিৎকার শুনেছে এবং আরিফ তাকে জখম করেছে। ডিউক বলতেছে যে কে কারে হত্যা করছে আমি সেটা নিজ চোখে দেখি নাই, বাট আমি বদরুলের চিৎকার শুনছি এবং এটা বলতেছে যে আরিফ আরিফ ভাই আমার আর মাইরেন না, আমি দেখি নাই বাট এটা আমি কান দিয়া শুনছি। তাহলে ডিউকের যে সাক্ষ্য এটাও কি সাক্ষ্য? প্রত্যক্ষ। ইমরান বলে যে সে আরিফকে দেখেছে একটি রক্তমাখা ছুরি নিয়ে দৌড়াতে এবং বদরুলকে রক্তমাখা জামা পরিধান অবস্থায় দেখেছে। ইমরান বলতেছে আমি কে কারে হত্যা করছে দেখি নাই, বাট আমি আরিফ সাহেবকে দেখছি রক্তমাখা ছুরি নিয়ে দৌড়াতে এবং পরক্ষণে এসে দেখি যে বদরুল রক্তমাখা জামা অবস্থায় কি পড়ে আছে। তাহলে ইমরান যতটুকু দেখেছে এটাও কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য। ফখরুল একজন ডাক্তার। ফখরুল বলে যে যে অস্ত্র আরিফের দখলে পাওয়া গেছে সেই অস্ত্র দিয়ে সম্ভবত বদরুলকে জখম করা হতে পারে, যা বদরুলের মৃত্যু ঘটিয়েছে। ডাক্তার তো আর ঘটনাস্থলে ছিল না, বাট সে যতটুকু অবজার্ভ করছে যে এই যে অস্ত্র পাওয়া গেছে বা যে জখম হয়েছে সে তার মতামত ব্যক্ত করছে। তাহলে এটাও প্রত্যক্ষ সাক্ষ্য। কোনো বিশেষজ্ঞ যদি কোনো মতামত দেয় সেটাও প্রত্যক্ষ সাক্ষ্য, মনে রাখতে হবে। গামা বলে যে সে চন্দনের নিকট হতে শুনেছে যে চন্দন দেখেছে আরিফ বিথিকাকে জখম করেছে। গামা বলতেছে যে আমি শুনছি কার কাছ থেকে? চন্দনের কাছ থেকে, এবং চন্দন দেখেছে আরিফ বিথিকাকে জখম করেছে। এই ক্ষেত্রে চন্দন, ডিউক, ইমরান, ফখরুলের সাক্ষ্য হলো প্রত্যক্ষ সাক্ষ্য, কিন্তু গামায়ের সাক্ষ্য হলো কি? শোনা সাক্ষ্য। সুতরাং চন্দন, ডিউক, ইমরান এবং ফখরুলের মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হয়, তা গ্রহণযোগ্য হবে, কিন্তু গামায়ের সাক্ষ্য শোনা সাক্ষ্য হয়, তা কি গ্রহণযোগ্য নয়। বুঝতে কি পারছেন?
এইটা কি মুখস্থ করার দরকার আছে? না, এগুলো তো বুঝলে নিজের মতো করেই কি দেওয়া যাবে। তাহলে যে সাক্ষী নিজে কোনো ঘটনা দেখে নাই, নিজে কোনো শোনা নিজ কানে স্বয়ং শুনে নাই, নিজে অনুভব করে নাই, বরং অন্য কারো কাছ থেকে শুনছে, সেটাই বলে শোনা সাক্ষ্য। সাধারণত সাক্ষ্য আইনে জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক নয়। সাধারণত সাক্ষ্য আইনে শোনা সাক্ষ্যের কোনো আইনগত ভিত্তি নাই, 60 ধারা অনুসারে গ্রহণযোগ্য নাই। তবে দেখেন, কিছু ব্যতিক্রম ক্ষেত্রে জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে, তবে কিছু এক্সেপশন আছে। এই ক্ষেত্রে জনশ্রুত সাক্ষ্যের মূল্য আছে। সেগুলো কি কি দেখেন? সংঘটিত ব্যাপার নীতি বা রেজ গেস্টি নীতির ক্ষেত্রে। কি নীতি? সংঘটিত ব্যাপার নীতি বা রেজ গেস্টি নীতি, এটা হলো 6 ধারা। সাক্ষ্য আইনের 32 ও 33 ধারার ক্ষেত্রে, 32 ও 33 ধারার ক্ষেত্রে স্বীকৃতি ও দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে এটা হলো আপনার 17 থেকে 31, 17 থেকে 31। তাহলে আমরা বলতে পারি শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে 6 ধারায়, 32 ও 33 ধারায়, আর স্বীকৃতি ও কিসের ক্ষেত্রে? দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে। এই সকল ক্ষেত্রে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে। তো কেমনে গ্রহণযোগ্য হতে পারে, এখন এটা আমরা বিস্তারিত জায়গা আলোচনা করব। তাই প্রথমে দেখেন সংগঠিত ব্যাপার নীতি বা রেজ গেস্টি নীতি। সংগঠিত ব্যাপার নীতি হলো যে সকল ঘটনা একই কার্যের অংশ, সেইগুলা বিচারের ক্ষেত্রে প্রাসঙ্গিক। কিভাবে একটু পড়ি, তারপরে ব্যাখ্যা দিব। দেখেন, কোন ঘটনা যা বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমন ভাবে সংযুক্ত যা একই কার্যের অংশ হিসেবে ঘটেছিল, সেগুলো প্রাসঙ্গিক। একটু শুনেন, তার আগে বলা দরকার বিচার্য বিষয় কি। দেখেন, একটা মামলায় দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, প্রাসঙ্গিক বিষয় আর বিচার্য বিষয়। কি কি? প্রাসঙ্গিক বিষয় আর বিচার্য বিষয়। ধরেন প্রশ্ন উঠছে, অমুক তমুকরে হত্যা করছে কিনা, অমুক তমুকরে হত্যা করছে কিনা, তাহলে অমুক তমুকরে হত্যা করছে কিনা এটা হলো বিচার্য বিষয়। বুঝেছেন? আর হত্যা করার আগে বা পরে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা, কোনো শত্রুতা ছিল কিনা, এক জায়গা তাদের চা খাইতে বা মেলামেশা করতে দেখা গেছে কিনা, কোনো রাগারাগি ছিল কিনা, এইগুলো হলো প্রাসঙ্গিক বিষয়। তাহলে মূল বিচার হচ্ছে হত্যার, কিন্তু এই যে যে বিষয়গুলো হত্যার আগে বা পরে যে ঘটনাগুলো, এইগুলো হলো সংগঠিত ব্যাপার নীতি। এইগুলা সবকিছু কি একই কার্যের অংশ, এইগুলোও বিচারের ক্ষেত্রে কি প্রাসঙ্গিক। যদিও উক্ত ঘটনার সমূহ আন্ডারলাইন করেন, উক্ত স্থানে ও একই সময়ে বা বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সংগঠিত হোক না কেন, একেই সংগঠিত ব্যাপার নীতি বা রেজ গেস্টি নীতি বলে। বুঝছেন? রেজ গেস্টির আর একটা ভালো উদাহরণ, আমি যদি ওই যে আপনারা প্রিলির সময় আমাদের বইতে ছিল, আমরা পড়ছিলাম যে ঢাকা শহরে একটা আপনার মানে সরকার উৎখাতের একটা প্রচেষ্টা হয়েছে। এখন কোয়া নামক ব্যক্তিকে পাওয়া গেছে গণভবনে, কিন্তু ওই সময়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধ বা সংগঠিত হয়েছে। কেউ কাশিমপুর কারাগার থেকে লোকজন ছাড়াই নিতে গেছে, কেউ ওই জায়গা ভাঙচুর করছে, কিন্তু ক নামক ব্যক্তি ছিল শুধুমাত্র কোথায়? গণভবনে। তাহলে এই ক্ষেত্রে তার বিচারের ক্ষেত্রে এই সকল ঘটনাই কি প্রাসঙ্গিক। এটাই হলো রেস গেস্টি, যে সকল ঘটনা একই কার্যের অংশ। এখন দেখেন, আমরা এখানে একটা উদাহরণ পড়ি যে তাহলে রেস গেস্টির ক্ষেত্রে কিভাবে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য। করিম খবিরকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এখানে গুরুতর জখম হলো প্রধান কার্য নাকি? অমুক অমুকরে গুরুতর জখম করে, গুরুতর জখম হলো কি প্রধান কার্য। ঘটনার আগে বা পরে, আন্ডারলাইন করেন, ঘটনার আগে বা পরে করিম ও খবির বা যে সকল ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল বা তারা যে কথা বলেছে বা যা করেছে সেগুলো একই ঘটনার অংশ এবং সেগুলো 6 ধারায় কি প্রাসঙ্গিক। ঘটনার আগে বা পরে তারা, তাদের মধ্যে যে সম্পর্ক ছিল, তারা কি কথা কাটাকাটি হয়েছে কিনা, তাদের মধ্যে কোনো শত্রুতা ছিল কিনা, এই সব কিছু ওই মামলার বিচারের ক্ষেত্রে কি প্রাসঙ্গিক। রেজ গেস্টি শোনা সাক্ষ্যের একটি ব্যতিক্রম। সাধারণ নিয়ম হলো শোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না, কিন্তু যখন এটা একই কার্যের অংশ তখন উক্ত শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। এখন এই উদাহরণ পড়ে একটু অস্পষ্টতা আছে, বোঝা গেল না স্যার এই জায়গা তাহলে শোনা সাক্ষ্য কেমনে গ্রহণযোগ্য হলো। শোনা সাক্ষ্য হলো গ্রহণযোগ্য এমনে, দেখেন করিম খবির রে আঘাত করছে, গুরুতর জখম, পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে, পুলিশ যখন আসছে
ততক্ষণে তো কোপাকুপি ঠিক আছে। হয়ে গেছে। এখন ঘটনাস্থলে উপস্থিত ছিল আরিফ সাহেব। আরিফ সাহেবরে পুলিশ জিজ্ঞেস করছে, এই জায়গায় যে এই যে রক্তপাত ঘটছে, এই জায়গা কি ঘটছে? তখন আরিফ সাহেব বলতেছে, স্যার আমি তো ছিলাম, আমি জেমিনির সাথে কথা বলতেছিলাম আর দেখি যে সামনে তো এই মারামারি হয়েছে, এই ঘটনা ঘটছে। তাহলে পুলিশ এই জায়গা কি আইসে সরাসরি ঘটনা দেখছে? দেখে নাই। শুনলো কার কাছ থেকে? আরিফ সাহেবের কাছ থেকে। তাহলে এটা হলো রেস গেস্টি নীতি। আর এই ক্ষেত্রে যে পুলিশ আদালতে যে সাক্ষ্যটা দিবে যে আমি ঘটনাস্থলে যাই, যাওয়ার পরে আরিফ সাহেবের কাছ থেকে এই বক্তব্য শুনি, তাহলে এই ক্ষেত্রে পুলিশ কি এসে সরাসরি দেখছে? দেখে নাই। তাহলে এটা কি? শোনা সাক্ষ্য। এটা রেস গেস্টির ক্ষেত্রে তাহলে শোনা সাক্ষ্য কি? প্রাসঙ্গিক। এখন আরিফ সাহেবের বক্তব্য কেন প্রাসঙ্গিক? আরিফ সাহেব তো ঘটনাস্থলে উপস্থিত ছিল, বুঝতে পারছেন? তাহলে রেস গেস্টির ক্ষেত্রে শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক। আচ্ছা, আমরা চলে এসে সাক্ষ্য আইনের 32-33 ধারা। ভাই, সাক্ষ্য আইনের 32 আর 33 ধারা নিয়ে আলাদা প্রশ্ন, 32 ধারা নিয়ে আলাদা একটা প্রশ্নই আছে। বাট এখানে 32-33 ধারা হলো, দেখেন, সাক্ষ্য আইনের 32 ধারা মতে যে ব্যক্তি মৃত, আন্ডারলাইন করেন, মৃত আন্ডারলাইন করেন, যে ব্যক্তি মৃত, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আন্ডারলাইন করেন, এই মৃতর নিচে 1 লেখেন, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর নিচে 2 লেখেন। যে ব্যক্তি মৃত কত লিখবেন? 1। যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কত লিখবেন? 2। বা যে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছে এর নিচে 3 লেখেন। বা যাকে আদালতে হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ, এটার নিচে কত লিখবেন? 4। সেই ক্ষেত্রে এইরূপ ব্যক্তির লিখিত বা মৌখিক বিবৃতি নিম্নলিখিত ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। বলতেছে 32 ধারায় বলতেছে কি ভাই, কোন ব্যক্তি মারা যাওয়ার আগে যদি কারো কাছে কিছু বলে যায়, পরবর্তীতে সেটা আদালতে ব্যবহার করা যাবে। কোন ব্যক্তি হারিয়ে যাওয়ার আগে কারো কাছে কিছু বলে যায়, ধরেন একজন ব্যক্তি মারা যাওয়ার আগে আশরাফুলের কাছে বলে গেছে যে আশরাফুল, অমুক 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 আমারে এই হলিমুল্লাহ রুবেল আমারে এই অত্যাচার করছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি। এবং সে আশরাফুল তো অ্যাকচুয়ালি মারামারি দেখে নাই, কিন্তু ওই ব্যক্তির মুখ থেকে শুনছে এবং ওই লোক মারা গেছে। তাহলে আশরাফুল আদালতে এটা বলতে পারে যে ওনার, আমি তো দেখি নাই কে কারে মারছে, তবে যে মারা গেছে সে মারা যাওয়ার আগে এই কথাগুলো বলে গেছে। এটা শোনা সাক্ষ্য হচ্ছে না ভাই? তাহলে 32 ধারা অনুসারে শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক কয় শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে? 4। মৃত, যারে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে সাক্ষ্য দেওয়ার কি অযোগ্য, আর যারে আদালতে হাজির করা কি সময় ও ব্যয় সাপেক্ষ। সময় ও ব্যয় সাপেক্ষ। আচ্ছা দেখেন, এখন এই 4 শ্রেণীর ব্যক্তির বক্তব্য, 4 শ্রেণীর ব্যক্তির বক্তব্য 8টা ক্ষেত্রে প্রাসঙ্গিক। এই 8টা ক্ষেত্র কি কি দেখেন। প্রথমটা দেখেন, 1 নাম্বার, মৃত ব্যক্তি কর্তৃক মৃত্যুর কারণ সম্পর্কিত বিবৃতি। যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কি দিয়ে যায়, বিবৃতি দিয়ে যায়, যে এটা রিলেট 32-এর 1-এ বলছে মৃত্যুর কারণ, মানে যে কারণে তার মৃত্যু হতে পারে। মরার আগে সে বলে গেছে ভাই অমুক 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 আমার মারছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি, এবং পরবর্তীতে সে মারা গেছে। এটা মৃত্যুকালীন ঘোষণা, আলাদা প্রশ্নই আছে। তাহলে 32-এর 1 হলো মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি। 32-এর 2 দেখেন, বিবৃতি দানকারী কর্তৃক তার গোল দিবেন স্বাভাবিক কাজকর্ম বা পেশাগত কর্তব্য সম্পর্কে লিখিত স্মারকলিপি। স্বাভাবিক কাজকর্ম বা পেশাগত কর্তব্য সম্পর্কে লিখিত কি স্মারকলিপি। একজন ব্যক্তি তার স্বাভাবিক কাজকর্ম রিলেটেড কোনো কাজ করলে পরবর্তীতে সে যদি নাও থাকে, তার এই কাজকর্মের যে রেকর্ড, এটা সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রশ্ন উঠছে যে নায়ক ইলিয়াস কাঞ্চনের পিতাকে, এখন পিতাকে এটা জানার জন্য সে ওই যে হসপিটালে জন্মগ্রহণ করছিল 20 বছর আগে, সেই হসপিটালে গেছে, এবং সেই হসপিটালে গিয়ে যে ডাক্তার অপারেশন করছিল সেই ডাক্তার ধরেন ডায়েরি লিখে বা সে লিখে রাখছে যে আমি আজকে এই অপারেশন করলাম, এই পিতার নাম এই, মাতার নাম এই। এখন এই জিনিসটা তো সে করছিল কি কারণে? সে তার দৈনন্দিন কাজকর্মের রীতিনীতি হিসেবে। সে তো আর জানে না যে ভবিষ্যতে এই রিলেটেড কোনো মামলা হতে পারে। তাহলে ওই ডাক্তারের ওই ডায়েরি বা ওই ডাক্তারের ওই ডকুমেন্ট
ইলিয়াস কাঞ্চনের মামলায় ব্যবহার করা যাবে, যদিও ডাক্তার দেখা গেল মৃত, বা ডাক্তার এখন আর বাংলাদেশে নেই, বা ডাক্তার সাক্ষ্য দেওয়ার জন্য কি অক্ষম। বুঝতে পারছেন? তাহলে স্বাভাবিক কাজকর্ম বা পেশাগত কর্তব্য সম্পর্কে লিখিত কি স্মারকলিপি। ধরেন প্রশ্ন উঠছে যে নাইম গাজীর বিরুদ্ধে একটা মামলা হয়েছে, এখন ঘটনা দেখাইছে এই যে আজকে 17ই জুলাই সকাল 9 ঘটিকা, 9 ঘটিকা থেকে 12 ঘটিকা ঘটনাস্থল দেখাইছে কোটালীপাড়া। কিন্তু নাইম গাজী তো এই 17ই জুলাই সকাল 9 ঘটিকা থেকে 12 ঘটিকা বা 1 ঘটিকা পর্যন্ত ছিল কোথায়? খান ল একাডেমিতে। এখন খান ল একাডেমিতে আমরা যে ক্লাস করতেছি এই জায়গায় নাইম গাজী মিলন সমান নাম উল্লেখ করা হয়, এটা তো আমার স্বাভাবিক কাজকর্মের অংশ। এখন এই মামলায় নাইম গাজী এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারে। দেখা গেল যে আমি ওই সময় বাংলাদেশে নাই বা আমি অসুস্থ, কিন্তু আমি যে এই যে কাজটা করছি এটা নাইম গাজী সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে পারে, কারণ এটা ছিল আমার কাজকর্মের স্বাভাবিক পদ্ধতি বা রীতিনীতি। বুঝতে পারছেন? আচ্ছা, 3 নম্বরে দেখেন, বিবৃতি দানকারী কর্তৃক আন্ডারলাইন করবেন তার আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী। স্বার্থ বানানের সন্নিচে একটা ব হবে। বিবৃতি দান কর্তৃক তার আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী কোন বিবৃতি। পরিপন্থী শব্দটা বললেন, যার জন্য তার বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা হতে পারে। এটার অর্থ কি? একজন বিবৃতি দানকারী সে মারা যাওয়ার আগে, হারাই যাওয়ার আগে, অক্ষম হওয়ার আগে এমন একটা বিবৃতি দিয়ে গেছে যার জন্য ভবিষ্যতে তার বিরুদ্ধে মামলা হতে পারে। মানে যে বিবৃতির জন্য তার পক্ষে আসে না, ওই বিবৃতিটা তার কি বিপক্ষে যায়। কেমনে? নাইম গাজী বিদেশে যাওয়ার আগে, হারাই যাওয়ার আগে বলে গেছে মিলনের কাছে যে ভাই আমি তো অনেক টাকার দেনা, আমার কাছে অমুক এত লাখ, তমুক এত লাখ টাকা পাই। তাহলে এই যে বিবৃতিটা নাইম গাজী বিদেশে যাওয়ার আগে দিয়ে গেছে, এটা কি ওনার পক্ষে যায় না বিপক্ষে যায়? ওনার বিরুদ্ধে এটা মামলা হওয়ার মতো না? মামলার মতো। উনি বিদেশে গেছে, ওনার বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে এই জায়গা মিলন সাক্ষ্য দিতে পারবে যে ওনার নাইম গাজী হারাই যাওয়ার আগে আমার কাছে এই কথা বলে গেছে। বুঝতে পারছেন? এখন আপনাদের মনে আবার অনেকে দুষ্ট উদ্দিত, আপনারা ওই ভালো জিনিস যেটা বোঝাই সেটা বোঝানোর আগে অন্য একটা মাথায় আসে। মাথায় অনেকের আসছে স্যার ও যদি মিথ্যা কথা বলে, ও তো আর নাই, নাইম গাজী তো আর নাই, মিলন যদি মিথ্যা কথা বলে। আরে মিথ্যা কথা বলুক আর না বলুক, মিলন রে তো জেরা করা যাবে। মিথ্যা কথা বলুক না বলুক সেটা হলো পরের বিষয়। মিথ্যা তো হতে পারে কিন্তু সত্যও তো হতে পারে, স্বাভাবিক যে নিয়ম সেটা এই জায়গা ধরতে হবে। তাহলে এমন কোন বিবৃতি যা আর্থিক ও মালিকানা স্বার্থের কি পরিপন্থী এবং যার জন্য তার বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা হতে পারে। তারপরে দেখেন 4 নাম্বার, সর্বসাধারণের আন্ডারলাইন কেন? অধিকার। সর্বসাধারণের কি অধিকার? প্রচলিত প্রথা বা সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিবৃতি যা বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে, এটা বলতেন, বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে প্রদান করা হয়ে থাকে। মানে একজন ব্যক্তি একটা অধিকার সম্পর্কে, একটা প্রথা সম্পর্কে একটা বিবৃতি দিছিল, এবং এই বিবৃতিটা দিছিল কখন? বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। বলছিল যে এই কূপের পানি, এই যে কূপ, এই কূপ থেকে পানি নেওয়ার অধিকার সবার আছে, এরকম একটা বিবৃতি একজন লোক এলাকার মুরব্বী দিছিল। দেওয়ার পরে তিনি মারা গেছে। এখন ভবিষ্যতে ওই কূপের পানি নিয়ে মারামারি বাড়ছে যে তুই খাইতে পারবি না, এরা পারবে। তাহলে সেই ক্ষেত্রে ওই লোক মারা যাওয়ার আগে যে এই অধিকার রিলেটেড যে বিবৃতি দিছিল ওইটা কি প্রাসঙ্গিক। বুঝতে পারছেন? এবং এই বিবৃতিটা সে কখন দিয়ে গেছিল? বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। তাহলে অধিকার প্রথা রিলেটেড বিবৃতি যদি কেউ দিয়ে যায় অবশ্যই কখন? বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। তাহলে আমরা মৃত্যুকালীন মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি 32-1, কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি 32-2, এমন বিবৃতি যা আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী 32-এর কত? 3, অধিকার প্রচলিত প্রথা 32-এর কত? 4। জি ভাই, ইংলিশটা মনে করো। আচ্ছা দেখেন, ইংলিশ মুখস্থ করেছিলেন 114 ধারায়। দেখেন এইটা না, হ্যাঁ, এমন
ব্যক্তিদের মধ্যে আন্ডারলাইন করেন রক্ত, বৈবাহিক, দত্তক সম্পর্কে বিবৃতি, এবং উক্ত বিবৃতি উক্ত বিষয়ে গোল দিবেন বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। এমন ব্যক্তিদের মধ্যে রক্ত, বৈবাহিক বা দত্তক সম্পর্কে বিবৃতি না, এই বিবৃতির আগে লেখেন লিখিত বা মৌখিক বিবৃতি। এই যে এখানে এমন ব্যক্তিদের মধ্যে রক্ত, বৈবাহিক, দত্তক সম্পর্কে মৌখিক বা লিখিত বিবৃতি। কি বিবৃতি? মৌখিক বা লিখিত বিবৃতি, এবং উক্ত বিবৃতি উক্ত বিষয়ে বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে প্রদান করা হয়ে থাকে। এখন এমন একটা বিবৃতি যেটা মৌখিক হইতে পারে, লিখিত হইতে পারে, যেটা দিয়ে গেছে কি সম্পর্কে? রক্ত রিলেটেড। রক্ত মানে হলো যে অমুক অমুকের ছেলে কিনা, অমুক অমুকের ছেলে কিনা। ধরেন আমাদের দীনেশ একটা বিয়ে করছে, বিয়ে তো এমনি অলরেডি একটা আছে, আর একটা বিয়ে করে সেই ঘরে সন্তানও আছে, কিন্তু সে বলে যেতে পারতেছে না। সে সলিমুল্লাহর কাছে গল্প করছে বা আমাদের বেনজির সাহেবের কাছে বলে গেছে যে কাকা আব্বা বিয়ে তো একটা করে ফেলাইছি, কিন্তু সবারই তো বলতে পারতেছি না, আমি তো খুব মানসিক যন্ত্রণায় আছি। তো এই অবস্থায় দীনেশ মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ভারত চলে গেছে। এখন ওই দ্বিতীয় পক্ষের ওয়াইফ এসে মামলা করছে, ধরেন ঘোষণামূলক মামলা করছে যে আমরা হলাম দীনেশের স্ত্রী এবং সন্তান মর্মে ঘোষণা দাও। তাহলে এই ক্ষেত্রে দীনেশ যে বিবৃতিটা বেনজিরের কাছে দিয়ে গেছে, এই বিবৃতিটা দিছে কখন? বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। তাহলে বেনজির যদি বলে যে দীনেশ কাকা যাওয়ার আগে আমার কাছে এই কথা বলে গেছে, এটা গ্রহণযোগ্য 32-এর কত? 5। রক্ত, বৈবাহিক বা দত্তক। আমাদের আরিফ কালকে যেন কে জিজ্ঞেস করছেন দত্তক কি স্যার? দত্তক মানে হলো পালিত, পালন করা, পালিত। আরিফ সাহেব একটা পুত্রটা দত্তক নিছে, কিন্তু কাউরে বলে নাই। বললে প্রথম বার মার খাইতে হবে না, এই কথা আর বলে নাই, কিন্তু এই কথা হোসেন মোল্লারে বলে গেছে। এখন আরিফ সাহেব তো খুঁজে পাওয়া যাচ্ছে না ওনারে, এখন দত্তক পুত্র তার আব্বারে খুঁজতেছে, আব্বাকু আব্বাকু। এখন সে মামলা করছে যে আমি আরিফ সাহেবের দত্তক পুত্র, এই মর্মে ঘোষণা দেওয়া হোক। তখন এই ক্ষেত্রে হোসেন মোল্লা কি দিতে পারে? সাক্ষ্য দিতে পারে, কারণ আরিফ সাহেব এই বিবৃতিটা দিয়ে গেছিল কখন? বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। বুঝছেন? তাহলে রক্ত, বৈবাহিক বা দত্তক সম্পর্কে বিবৃতি এবং এইগুলা দিবে কখন? বিরোধ আরম্ভ হওয়ার পরে দিলে হবে না, বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। আচ্ছা, তারপর দেখেন এমন ব্যক্তিদের মধ্যে রক্ত, বৈবাহিক বা দত্তক সম্পর্কে বিবৃতি আগেরটার মতোই, যা কোনো আন্ডারলাইন করেন দলিলে বা পাথরে লিপিবদ্ধ থাকে। কোথায়? দলিলে বা পাথরে লিপিবদ্ধ থাকে, এবং যা উক্ত বিষয় বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে, আন্ডারলাইন করেন, বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে প্রদান করা হয়েছিল। এই বিবৃতিটা হলো কি কি রিলেটেড? রক্ত, বিবাহ, দত্তক, এবং বিবৃতি দিছিল কখন? বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। এখন আরিফ সাহেব 5 আর 6 এর মধ্যে মূল পার্থক্য হলো 5টা মৌখিক বা লিখিত। এখন বলতে পারেন 6ও তো স্যার লিখিত, বাট 6 লিখিত হইলেও এ জায়গা কোন জায়গা লিখিত হবে বলে দিয়ে গেছে, দলিল বা পাথর। দলিল বা পাথরে, বিশেষ করে দলিলে, বিশেষ বলছে সমাধি প্রস্তরে। এখন লিখিত হইতে হবে দলিলে। এখন আরিফ সাহেব গতবার বলে গেছিল বা দীনেশ বলে গেছিল বেনজিরের কাছে, আরিফ বলছিল হোসেন মোল্লার কাছে। এবার আর তারা বলে নাই, তারা এক জায়গা এক দলিল লিখে দিয়ে গেছে, অথবা ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের পিছনে তার জীবন বৃত্তান্ত লিখে দিয়ে গেছে এই দিয়ে, যে আমি এই কাজ, আমি নাও থাকতে পারি, আমি সত্য জানাই দিয়ে গেলাম। তাহলে এই যে লেখাটা, এটা প্রাসঙ্গিক 32-এর কততে? 6। তবে ওই লেখাটা অবশ্যই হতে হবে রক্ত, বিবাহ বা দত্তক সম্পর্কিত। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন, তাহলে আমি যদি বলি 32-এর 5 আর 6 কি পার্থক্য কি বলেন? শুধু লিখিত। আচ্ছা, আছে হোসেন মোল্লা জড়াইছে, ওটা জড়াই। আচ্ছা, অনলাইনে কে যেন প্রশ্ন করলেন, আমাদের রুবেল সাহেব জিজ্ঞেস করছে 21 ধারা। 21 ধারা এখনো যাই নাই, যে যখন 21 ধারা যাবো তখন 32-এর 3 নিয়ে আলোচনা করব। রুপি আগের প্রশ্ন করছেন স্যার পুলিশটা কি
কি রেস গেস্টিয়ার শ্রুত সাক্ষী আর আরিফ কি ডিরেক্ট এভিডেন্স? হ্যাঁ, ওই যে পুলিশ যে জিজ্ঞেস করলো, আরিফ যে বললো যে আমি জেমিনির সাথে কথা বলার সময় আমি এটা দেখছি, এই জায়গায় আরিফ যেটা বলছে এটা হলো ডিরেক্ট এভিডেন্স, মানে প্রত্যক্ষ সাক্ষ্য নাকি? আর পুলিশ যেটা বলতেছে এটা হচ্ছে শোনা সাক্ষ্য, বাট এই ক্ষেত্রে সে গ্রহণযোগ্য। হ্যাঁ, আর জুনাইরা কি প্রশ্ন করতে চান বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে 4 আর 7 দোনোটাই ওই যে অধিকার প্রথা আর সাধারণ স্বার্থ রিলেটেড, হ্যাঁ, কিন্তু 4 হচ্ছে মৌখিক বা লিখিত আর 7টা হচ্ছে শুধু সাত লিখিত, এখনো তাই আসি না? নাই আমরা, আপনারা প্রিলির প্রশ্ন থেকে সাথে এখনো আসি নাই, আসি। হ্যাঁ, আপনার ধারণা ঠিক আছে, সাত এখনো আসি নাই, সাথে এসেনি। 5 আর 6তে হচ্ছে যে ওই যে বৈবাহিক সম্পর্ক দত্তক রিলেটেড, জি জি কিন্তু জি 5 হচ্ছে বা লিখিত আর 6 হচ্ছে শুধু লিখিত, জি তাই জি তো? জি জি আচ্ছা, জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার। তো তাহলে আপনি এগুলা এক এক কথাতে মনে রাখবেন। মৃত্যুর কারণ সম্পর্কে 1, স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি 2, আর্থিক মালিকানার পরিপন্থী 3, অধিকার প্রথা 4, রক্ত বিবাহ দত্তক মৌখিক বা লিখিত 5, রক্ত বিবাহ দত্তক আপনার দলিলে বা সমাধি প্রস্তরে বা পাথরে কত 6। এবার দেখেন 7, সাক্ষ্য আইনের 13 ক ধারায় উল্লেখিত বিষয় সম্পর্কে কোনো বিবৃতি। সাক্ষ্য আইনের 13 ক নিচে লেখেন অধিকার প্রথা, বোঝার জন্য। সাক্ষ্য আইনের 13 ক ধারায় উল্লেখিত বিষয় সম্পর্কে কোনো বিবৃতি। এখন 13 কতে কি আছে? অধিকার বা প্রথা, অধিকার বা প্রথা। এখন যদি বলেন স্যার ওই 32-এর 4-এও তো অধিকার প্রথা আছে, আর 32-এর 7-এ 13 কতেও তো অধিকার প্রথা আছে। এই জায়গায় 32-এর 4-এ যেটা, এটা বলছে সর্বসাধারণের অধিকার প্রথা, আর 7-এর যেটা এটাও অধিকার প্রথা। এই আপাতত 32-এর 4 আর 7 একই মনে রাখেন, এই জায়গা গভীরে যাওয়ার দরকার নাই। দেখেন 8 নাম্বার, দেখেন কিছু সংখ্যক লোকের বিবৃতি যা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক। যদি এরকম হয় যে কিছু লোক বেঁচে থাকা অবস্থায় কিছু কথা বলে গেছে যা বর্তমানে একটা মামলা চলতেছে, এই মামলায় সেটা কি প্রাসঙ্গিক। ধরেন 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, এই মুক্তিযুদ্ধ যুদ্ধ অপরাধ রিলেটেড মামলায় দেখা হলো যে সাক্ষীরা সাক্ষ্য দিবে তারা আর এই মুহূর্তে বেঁচে নেই, তাহলে তারা বেঁচে থাকা অবস্থায় যে কথাগুলো বলছে এটা প্রাসঙ্গিক হতে পারে 32-এর 8। বা জুলাই ঘটনা নিয়ে যে সকল মামলা চলমান আছে, দেখা গেলো সে মারা গেছে, এই মুহূর্তে আর কি বেঁচে নাই, তাহলে সে ওই ওই সকল লোক ওই সকল লোক ফেসবুকে যা লিখে গেছে বা বিভিন্ন বইতে যা লিখে গেছে, বিভিন্ন কলমে যা লিখে গেছে, এইগুলো প্রাসঙ্গিক 32-এর কত 8। তাহলে এই 8টা আপনারা কি ওয়ার্ড দিয়ে মনে, মানে এক এক শব্দ দিয়ে মনে রাখবেন, বুঝছেন? তাহলে 32 ধারায় কয় শ্রেণীর ব্যক্তির বক্তব্য? 4 শ্রেণী। আর ক্ষেত্র হলো কয়টা? 8। এবার চলে এসি 33। তেত্রিশ ধারা দেখেন, এই শুনেন, এই জায়গা এই 5টি 8টি 7টি এগুলো ভুল করলে কোনো সমস্যা নাই। আপনি যদি ভুল লিখবেন যে নিম্নোক্ত শ্রেণীর ব্যক্তির বক্তব্য নিম্নোক্ত ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। হ্যাঁ, আপনার এমন না যে ওই উল্লেখই করা লাগবে, লিখিতর অনেক অ্যাডভান্টেজ আছে। প্রিলিতে অনেক জিনিস একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হয়, আর লিখিততে হালকা পাল্টা উল্টা পাল্টা হলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এ সলিমুল্লাহ, আমার বিথিকা কারে টাকা দেছে? সে তো তার মুখে তো মা কালী ছাড়া কিছু শুনি নেই। সে তো আমি জিজ্ঞেস করতেছি যে বিথিকা কারে টাকা দিছে। না, তো ওইসব ওইসব চিন্তা মাথা থেকে বের করে দিয়ে যত তাড়াতাড়ি বের করবেন তত তাড়াতাড়ি উকিল হয়ে বিয়ে করতে পারবেন। দুর্নীতির চিন্তা বাদ দিয়ে পড়ালেখা করেন। দেখেন এই 33 ধারা শুনেন,
33 ধারা হলো 32 ধারা হলো যে ওই 4 শ্রেণীর ব্যক্তি যারা কোনোদিন আদালতে আসে নাই, আর 33 ধারা হলো ওই 4 শ্রেণীর ব্যক্তি প্লাস আরো একজন, এই 5 জন এরা আদালতে আগে একবার এসে সাক্ষ্য দিয়ে গেছে এবং তারে জেরাও করছে, সাক্ষ্য দিয়ে গেছে এবং কি জেরাও করছে। পরবর্তীতে তার ওই মামলায় দরকার বা একই পক্ষগণের মধ্যে আলাদা মামলায় দরকার, যখন দরকার তখন আর সে বেঁচে নাই, মারা গেছে, হারাই গেছে, তখন আগের মামলায় যে বিবৃতি দিছিল পরের মামলায় সেটা ব্যবহার করা যাবে। এই যে দেখেন, সাক্ষ্য আইনের 33 ধারা মতে বিচার চলাকালে কোন সাক্ষী আদালতের নিকট যে সাক্ষ্য প্রদান করে এবং ওই সাক্ষীর মৃত্যু হলে, আন্ডারলাইন করেন, মৃত্যু হলে, সন্ধান পাওয়া না গেলে, আন্ডারলাইন করেন, সাক্ষ্য দিতে অসমর্থ হয়ে পড়লে, যাকে আদালতে উপস্থিত করার সময় বা সাপেক্ষ, এই চারটা আদালত, এই চারটা 32-এর চারটার হুবহু কি এক, যেটা আলাদা দেখেন, যাকে প্রতিপক্ষ সরিয়ে রেখেছে, সাক্ষ্য দিছিল, প্রতিপক্ষ তারে কি সরিয়ে রাখছে। মামলার অবস্থা বিবেচনায় ওই সাক্ষীর পূর্বোক্ত সাক্ষ্য পরবর্তী মামলায় বা একই মামলায় প্রাসঙ্গিক হবে যদি, দেখেন, যদি পরবর্তী মামলা একই পক্ষদ্বয় বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হয়, পরবর্তী মামলায় একই পক্ষদ্বয় অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হয়। মানে ওই যে 4 শ্রেণীর ব্যক্তি আর একজন হলো এক্সট্রা যোগ হয়েছে, যারে প্রতিপক্ষ কি সরাই রাখছে, এই 4 শ্রেণীর 5 শ্রেণীর ব্যক্তি যদি কোনো মামলায় একবার কি দেয়, সাক্ষ্য দেয়, পরবর্তীতে দেখা গেল তাদের মধ্যে আবার একটা মামলা হয়েছে বা একই মামলায় তাদের আবার দরকার, কিন্তু তারা এই মুহূর্তে তো নাই, তাহলে পূর্বে যে সাক্ষ্য দিছিল এটা এই মামলায় ব্যবহার করা যাবে। পূর্ববর্তী মামলায় সাক্ষীকে যদি, আন্ডারলাইন করেন, বিরুদ্ধ পক্ষ জেরা করার অধিকার ও সুযোগ পেয়ে থাকে, উভয় মামলার বিচার্য বিষয় যদি একই প্রকৃতির হয়ে থাকে। এখন আপনি 32-33-এ যে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য, এটা কি বুঝেন? ওই যে মৃত্যুর কারণ সম্পর্কে একজনকে বলে গেছে, তারপরে আগের মামলায় বলে গেছে, পরের মামলায় তো আর সে বেঁচে নাই, তার মানে সে আগে যা বলে গেছে এগুলা কি গ্রহণযোগ্য। তাহলে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য রেস গেস্টির ক্ষেত্রে পাইছি, 32-33 ক্ষেত্রে, 32 এবং 33 ধারার ক্ষেত্রে পেয়েছি। এবার দেখেন 3 নাম্বার, স্বীকৃতি ও দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে, স্বীকৃতিও কি দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে সাক্ষ্য আইনের, আচ্ছা, স্বীকৃতি এবং দোষ স্বীকারোক্তি নিয়ে আমাদের আলাদা আলোচনাই আছে। শুধু স্বীকৃতি কারে বলে শুনেন, একটা মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক, দালিলিক বা ডিজিটাল রেকর্ড আকারে বিবৃতির এই বলে কি স্বীকৃতি। অর্থাৎ একটা মামলা সম্পর্কে আপনি যা জানেন সেটা বললেই কি স্বীকৃতি। আর যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করতেছে যে আমি হত্যা করছি, প্রথমত এটা স্বীকৃতি, পরবর্তীতে সেটা কি স্বীকারোক্তি। তাহলে এই স্বীকৃতি বা স্বীকারোক্তির ক্ষেত্রেও এই শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য। এখন যদি বলেন স্যার স্বীকৃতি এবং শোনা সাক্ষ্যের ক্ষেত্রে দোষ স্বীকার কেমনে গ্রহণযোগ্য, ওই যে আপনি দোষ স্বীকার করতেছেন তো ম্যাজিস্ট্রেটের কাছে যে আমি অমুকরে হত্যা করছি, এখন ম্যাজিস্ট্রেট কি দেখছে যে হত্যা করছেন কিনা, দেখছে, কিন্তু ম্যাজিস্ট্রেট কেও কিন্তু আদালতে সাক্ষী দিতে হবে, জানেন, ম্যাজিস্ট্রেট যে 164 গ্রহণ করছে ওনারও আদালতে কি আসতে হবে, সাক্ষী দিতে আসতে হবে। তখন তিনি বলবে যে ওনার আমি অমুকের দোষ স্বীকার রেকর্ড করছি, সে বলছে যে অমুক রে সে হত্যা করছে। তাহলে ম্যাজিস্ট্রেট কি দেখছে সরাসরি, ম্যাজিস্ট্রেট তো শুনছে, তার মানে স্বীকৃতি বা স্বীকারোক্তির ক্ষেত্রেও শোনা সাক্ষ্য কি গ্রহণযোগ্য। বুঝতে পারছেন কেমনে স্বীকৃতি বা স্বীকারোক্তির ক্ষেত্রে দোষ স্বীকার গ্রহণযোগ্য? এই যে দেখেন, সাক্ষ্য আইনে 17 থেকে 31 ধারা পর্যন্ত স্বীকৃতি বা দোষ স্বীকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্বীকৃতি ও দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। যেমন সাক্ষী ঘটনা সংঘটিত হওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়েছিল, দেখছেন, যদিও সে ঘটনা নিজ চোখে দেখে নাই, বরং উপস্থিত প্রত্যক্ষ সাক্ষীদের নিকট থেকে ঘটনা সম্পর্কে অবগত হয়ে পুলিশকে জানায়। মানে আরিফ সাহেব ওই ঘটনা ঘটার পরে ঘটনাস্থলে গেছে, শুনলো যে অমুক অমুকরে হত্যা করছে, সে নিজে দেখে নাই, আরেকজনের কাছ থেকে শুনছে, তাড়াতাড়ি থানায় গেছে, আইনের স্টুডেন্ট, কোট প্যান্ট পরা, তাড়াতাড়ি থানায় গেছে। এই ক্ষেত্রে যদিও তার সাক্ষ্য জনশ্রুত সাক্ষ্য, তথাপি প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্যের সাথে তার সাক্ষ্য সমর্থিত হয় এমন জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক হবে। উপরোক্ত ক্ষেত্র সময়ের জনশ্রুত সাক্ষ্য আদালত কর্তৃক গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক হতে পারে। তাহলে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এটার ব্যতিক্রম আমরা আলোচনা করলাম।
ব্যতিক্রম হলো রেস গেস্টির ক্ষেত্রে, 32-33 ধারার ক্ষেত্রে, আর স্বীকৃতি ও দর্শকের ক্ষেত্রে। বুঝছেন? উত্তর ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এটা আলোচনা করতে বললেও যা, আর ব্যতিক্রম সমূহ আলোচনা করতে বললেও কি তাই। মেলা দাও আসামিরা টাকা দেয়। কোনো প্রশ্ন আছে কারো? বলেন। আমাদের 1 নাম্বার প্রশ্ন কিন্তু অনেক বড়, ঠিক আছে? 1 নাম্বার প্রশ্ন অনেক বড়, আর একটু আছে, কোনো প্রশ্ন থাকলে বলেন, নাইলে আমরা জোয়া নাম্বার পড়ে আজকে শেষ করবো আর কি। স্যার ওই যে রেস গেস্টিটা আর একবার বুঝাই দিতেন, এটা বুঝিনি। রেস গেস্টি খুব সহজ, সেটা হলো যে বিচার্য বিষয়ের সাথে যা যা রিলেটেড সবকিছু প্রাসঙ্গিক। প্রশ্ন উঠছে যে মাহমুদ সাহেব তুষারকান্তি রায়রে হত্যা করছে কিনা, এটা হলো বিচার্য বিষয়। মাহমুদ সাহেব তুষারকান্তির সাথে সম্পর্ক কেমন ছিল, হত্যা করার আগে পরে তাদের একসাথে দেখা গেছে কিনা, তাদের মধ্যে পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা, হত্যা করার পরে মাহমুদ সাহেবরে ছুরি হাতে দেখা গেছে কিনা, হত্যা করার পরে মাহমুদ সাহেব আর দেশে নাই। এই যে যে ঘটনাগুলি, এই সবগুলো একই কার্যের অংশ, এইগুলা প্রাসঙ্গিক, এগুলারে বলে রেস গেস্টি। বুঝলেন? আপনাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা, কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য এই যে এতদিন ধরে কষ্ট করে পড়তেছেন, এই কষ্ট করে ঢাকা যায় 1.5 লক্ষ টাকা দিচ্ছেন একজনরে, কষ্ট করে চেক নিয়ে আসতেছেন, ওই চেক আবার নিয়ে মারামারি বাঁধছে, এই সব কিছু হলো কি একই কার্যের অংশ, কিন্তু মূল বিচার্য বিষয় কোনটা? পরীক্ষা। বাস্তব উদাহরণ দিলে বেশি বুঝবেন ভালো। আচ্ছা, এবার দেখেন, আপনাদের মানে কেন জানি ও ম্যাক্সিমাম শিক্ষার্থীর মধ্যেই একটা ধারণা হয়েছে যে এই লাইন গার্ড না করলে মনে হয় পাস হবে না। আমার 12,000 টাকা আমার 1200 বার চাইতে হয়, অথচ 1200 বার চাওয়ার পরেও টাকা দেন না, কিন্তু পরীক্ষার পরে 12 লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াবেন যে কারে দিয়ে পাস করা যায়। এই হলো আপনাদের নেচার। যাই হোক, দেখেন, এই দেখেন, তো তাহলে এই যে যে আমরা আজকে আগে একটু প্রশ্নটা মিলাই, প্রশ্ন চলে আসেন উপরে, একেবারে শুরুতে চলে আসেন। এই প্রশ্ন বুঝতে হবে, আপনাদের অধিকাংশ উত্তর আপনারা পারবেন, কিন্তু প্রশ্ন বুঝবেন না যে কি লেখা উচিত। ক নম্বর দেখেন, সাক্ষ্য আইন অনুসারে দলিলের সংজ্ঞা দিন, দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন। পাইছি? প্রমাণ ব্যতি রেখে কোনো ঘটনায় আদালত বিবেচনা করতে পারে না, সংশ্লিষ্ট আইনের বিধানের আলোকে আলোচনা করুন। এই জায়গা মৌখিক সাক্ষ্য আলোচনা করতে হবে 59-60, দালিলিক সাক্ষ্য 61 থেকে 65, ফরেনসিক সাক্ষ্য। তারপর আলোচনার পরিশেষে বলা যায় যে দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ। 1 খ, মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য কি? পাইছি? পাইছি। আইন সত্যায়ন প্রয়োজন এমন দলিল সম্পাদন করার পদ্ধতি কি? আইন সত্যায়ন প্রয়োজন দলিলের কোন প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া না গেলে তা কিভাবে প্রমাণ করা যায়? পাইছি? উইটনেসেস আর দ্য আইস এন্ড ইয়ার্স অফ জাস্টিস। পাইছি? পাইছি। কখন এবং কোন পরিস্থিতিতে দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে বর্জন করে? পাইছি? 6 নাম্বার, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, ব্যতিক্রম ধারণাটি এভিডেন্স অ্যাক্টের আলোকে ব্যাখ্যা করুন। পাইছি? শ্রুত সাক্ষ্য বলতে কি বুঝো? শ্রুত সাক্ষ্য আদালতে কি গ্রহণীয়? পাইছি? সব পাইছি। আজকে যাওয়া থাক, আগামীকাল আসেন, কালকে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং সাক্ষ্য আইন প্রতিদিনের পড়া প্রতিদিন যাই শেষ করবেন, এখন থেকে সিরিয়াস হন। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবেন, দেখবেন যে আমাদের এই জায়গাও শেষ, আপনারও শেষ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, কি বলবেন বলেন। স্যার ওই স্বীকৃতিটা মানে বলছেন যে আমি শুনি নাই নেটের জন্য স্বীকৃতিটা বুঝি নাই রুপি, আরেকবার বলেন, স্বীকৃতি এই কাকে কথা বলেন বলে? না। স্যার হ্যাঁ, স্যার স্বীকৃতি কাকে বলে বলছেন যে আমি নেটের জন্য শুনি নাই, স্বীকৃতি কোনটা? স্বীকৃতি হলো একটা মামলা রিলেটেড যা যা আছে, বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যা যা আছে সবই স্বীকৃতি। আর কোন ব্যক্তি নিজের সেটা কি দোষ নিজে মানে স্বীকার করলে সেটা বলে স্বীকারোক্তি। স্বীকৃতিটা সাক্ষীরা দিল ওটাও স্বীকৃতি? জি জি জি। আর সামনে আমরা আরো ভালো বুঝবো, স্বীকৃতি স্বীকারোক্তি নিয়ে আলাদা একটা প্রশ্নই আছে। এই অনলাইন অফলাইনে তাদের বকেয়া আছে দ্রুত পরিশোধ করেন।
ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।